রেলিং এর উপর দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি। মোবাইল আমার যে হাতের যে হ্যান্ডসেট আছে পুরো আমার কখন হুশ ফিরেছে জানো? প্রাণ চলে যাবে এইসব ব্যাপারগুলো মাথার মধ্যে এনো না, পজিটিভ তুমি রাখো। বিশ্বাস করবে না, মানে এখন আমার 5 তলা একটা ছাদে আছি না, হ্যাঁ, যেসব মাথায় আসছে, যেসব আমি মনে হচ্ছে এখন একটা ঝাঁপ দিয়ে দিই। কখন আমার তখন হুশ ফিরেছে। মানে এখানে কি হয়েছে বলতো? দাঁড়াও দাদা। দাঁড়াও না, একদম বাড়ি অব্দি যাও, মা বাবা বা কারোর সাথে কথা বলো। বাবা তো আমার এক্সপায়ার হয়ে গেছে। ওর সঙ্গে কথা বলতে বলতে আসছি, কোনো কিছু নেই, পিছন থেকে একজন বাইক আছে মেরে দিল। তুমি আগে ওখান থেকে নামো। তো ওদের ঈদ হয়েছে বলে আমি জানতে পারি। যে কথাগুলো বলছি সেগুলো আগে মন দিয়ে তুমি বিশ্বাস যদি না হয়, শোনো, নামো ওখান থেকে। আমি তোমার সঙ্গে রেলিং এর উপরে নেমেছো? হ্যাঁ তো নেমেছি, আমি কথা বলতে রেকর্ডিং পরে আমি ছাদের যে রেলিং হয় না, তুমি আমাকে ভিডিও কল করো, ধরে যাও যাও। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে ছিল বিশ্বজিতের ঘটনার পার্ট 2 আপনারা অনেকে শুনতে চেয়েছেন। যারা যারা এখনও পার্ট 1টা শোনেননি, আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা বিশ্বজিতের ঘটনার পার্ট 1টা শুনুন, তাহলে এই পোর্শনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ঘটনাটা বেশ অদ্ভুত একটা ঘটনা। আমার মনে হচ্ছিল ও যখন এই ঘটনাটা রেকর্ড করছিল তখন ও নিজের মধ্যে ছিল না, ও হয়তো পজেস ছিল। জিনিসটা এরকমভাবে তো বলা যায় না, বাট আপনারা নিজেরা শুনুন, আপনারা বুঝতে পারবেন। কিউরিওফাইটার আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আপনারা যদি নিজেদের ঘটনা কিউরিওফাইটে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6290675195 এই নাম্বারে। আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। যে কোনো স্পিরিচুয়াল হেল্প বা আপনার ঘটনা শেয়ারিংয়ের জন্য আপনারা এই গিভেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো বিশ্বজিৎ, কেমন আছো এখন? হ্যাঁ দাদা, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমি তো ভালো আছি, বাট কালকে রাতে তোমার জন্য অনেকটা টেনশন হয়ে গেছিল, ঠিক আছে? হ্যাঁ, কালকে জানি না কি থেকে কি হয়ে গেল। তুমি ভালো করেই জানো, আমি তোমাকে ভিডিও ফটো পাঠিয়েছিলাম। তো ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, আর আমার যখন একটু ব্লাডের যখন হিমোগ্লোবিন কম হয় না তখন আমার এরকম ব্যাপারটা হয়। তো কালকে জানি না হঠাৎ করে কিভাবে হিমোগ্লোবিন একটু কম হয়ে গেছে না কি হয়েছে, এখনো রিপোর্ট আমি পাইনি হাতে। ওকে, আচ্ছা, আমরা তোমার ফার্স্ট পার্টটা যখন দিয়েছিলাম জলপাইগুড়ির, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটার পর অনেক মানুষ তোমার ঘটনা জানতে চাইছেন এবং হ্যাঁ। পার্ট 2 তে কি হলো সেটা আজকে আমরা রেকর্ড করব। এর আগেও আমরা কালকে রাতে রেকর্ড করার চেষ্টা করেছি, বাট বিভিন্ন আনন্যাচারাল কারণের জন্য রেকর্ডিংটা করা পসিবল হয়নি। তুমি এটা আমি যদি পারি আমি এখানে অ্যাটাচ করে দেবো। আর আরেকটা যেটা বিষয়, এখন আমরা বিকেল 5টা বাজে, তুমি একটা মন্দিরের সামনে গেছো, সেই মন্দিরের সামনে এখান থেকেই রেকর্ডিং করছো, জায়গাটা পিসফুল আছে, হয়তো আমরা রেকর্ডিংটা করতে পারছি। এবার তুমি আমাকে তোমার ডেট অফ বার্থ, টাইম, জায়গা, প্লেস অফ বার্থ সবটাই পাঠিয়েছো। আমি জাস্ট অ্যানালিসিস করে একবার দেখতে চাইছিলাম যে কি হয়েছে বা না হয়েছে, যেহেতু তোমার কেসটা আমি হ্যান্ডেল করছি। এবার এখানে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কালকে তোমার ওয়াইফের সাথেও কথাবার্তা হলো যে তুমি ঠিকঠাক ঘরে পৌঁছে গেছিলে। হ্যাঁ, এবার কালকে তো আমি রেকর্ডিং করছিলাম না দাদা। তো আমাদের যে ছাদ আছে, ঘরের নিচের ঘরের ছাদ আছে, সেই ছাদের একটা রেলিং থাকে না, যাতে সে রেলিং এর মধ্যে আমি উঠে দাঁড়িয়েছিলাম। বুঝতে পেরেছি, আমি তো ওই জায়গাটা রেকর্ডিং তো চলছিল, অন রেকর্ডিং তুমি এই ব্যাপারটা করো। যাই হোক, আমি এই সব ব্যাপারে আসছি, বাট তার আগে আমি যেখানে আসবো সেটা হচ্ছে এয়ারপোর্টে তুমি গেছিলে। আগের ঘটনাটা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আমি শুরু করব, তারপর থেকে জানতে চাইবো
যে তারপরে কি হলো, ঠিক আছে? ওকে ওকে তুমি এয়ারপোর্টে তো যাও একজনকে রিসিভ করতে, এই জায়গাটা হুম একটুখানি খুলে বলো, যাতে আগের এপিসোড যারা শুনেছেন তারা হুম ভালোভাবে এই এপিসোডের সাথে রিলেট করতে পারে। ওকে। তো আমি তোমাকে ঘটনাটা আমি শুরু করছি। তো আমি তোমাকে বলি তার আগে, যেসব দর্শক বন্ধু আমার জন্য যে আমার ঘটনা শুনতে চাইছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে উনারা আমাকে এত, মানে আমার প্রথম ঘটনায় যে উনারা আমার প্রতি এতটা একটা ভালোবাসার শ্রদ্ধা দিয়েছেন তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। আর আমি ওনাদেরকে একটা ছোট্ট একটা কথা বলতে চাই। হ্যাঁ, মানে কেউ কোনো খারাপ ভাবে নেবেন না। দেখুন, সবারই, আমার জন্য কিউরিফাইড চলে না, ওকে? সবারই একটা ঘটনা একটা আসে, তো সবার ঘটনা সম্মান দিয়ে চলুন। সবাই সবার ঘটনা জীবনের সঙ্গে ঘটা, এখানে কোনো ঘটনা শোনানো হয়, এখানে কোনো গল্প শোনানো হচ্ছে না, ওকে? বাট সবারই নিজের একটা ঘটে যাওয়া বা শোনা ঘটনা একটা শেয়ার যখন করে, তো সবাইকেই সম্মান দেওয়া আমাদের সবারই কর্তব্য, রাইট দাদা? একদম একদম। আমি, হ্যাঁ, তো আমি চ্যানেলের মধ্যে দেখছি সবাই খালি বলছেন বিশ্বজিৎ দা এখানে, মানে এর আগের দিন একটা ঘটনা এসেছিল, ওখানে একজন কমেন্ট করেছিলেন, বাট আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। আমি আই ডু এগ্রি যে ওনারা আমাকে খুব ভালোবাসেন, আমার জন্য ওরা প্রে করেন যেন আমি ভালো হয়ে যাই, বাট কারো ভালোর জন্য কাউকে খারাপ করা এটা তো ঠিক না। না, সেরকম সবাই ব্যাপার আপনারা, না। মানুষ তোমার হ্যাঁ, ঘটনা জানতে চেয়েছে, মানুষ শুনতে চেয়েছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, আমরা যেটা ভেবেছিলাম যে রোববার দিন তোমার একটা এপিসোড আমরা দিতে পারবো, হুম ঠিক আছে, হুম 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 কিন্তু সেটা বিভিন্ন কারণের জন্য তো আমরা করতেই পারিনি। ইভেন কালকেও আমরা কোনো এপিসোড রেকর্ড করতেই পারলাম না, ঠিক আছে। হুম আর হুম এটা যাতে কোনো প্রবলেম না হয়, বৃহস্পতিবার দিন আমাদের এপিসোড যাবে, এই এপিসোডটা তার দুদিন আগে আমরা রেকর্ড করছি, যাতে যদি কোনো প্রবলেমও হয় সেই হুম। মুহূর্তে যেন প্রবলেমটা না হয়, আমরা প্রবলেমটাকে রেকটিফাই করার টাইম। হ্যাঁ, সেই জন্যই আমি দিনের বেলা করতে বলেছিলাম তোমাকে, যে একদম। দিনের বেলা করো। এবার তো আমাকে যার এটা জন্য, বলো বিশ্বজিৎ, হুম হুম ঠিক আছে, সেটা হচ্ছে যে তুমি এয়ারপোর্টের জায়গাটা থেকে স্টার্ট করো। ওকে। তা আমি তোমাকে সেদিন আমি যে ঘটনার যে জায়গা শেষ করেছিলাম, যে আমি বাইকে একজনকে রিসিভ করেছিলাম, রিসিভ করার পরে উনি আমাকে, তারপরে বাইকে আমি কাউকে পাইনি, উনি আমাকে খালি একটাই আমি ভয়েস শুনতে পেলাম, তা আমি ফিরে এসেছি। এই জায়গায় আমি এপিসোডটা শেষ করেছিলাম, আগের এপিসোডটা, রাইট? তো তারপর তো আমি শুরু করি। তো আমি বাইকে এয়ারপোর্ট যাচ্ছে তার আগে থেকে আমি 2 কিলোমিটার আগে আমি উনাকে রিসিভ করি। উনি আমাকে সেম ভয়েসে, তারপরে দেখি আমি পিছন থেকে বাইকের মধ্যে কেউ নেই, ওকে? তারপরে কি হয়, বাইকের পিছন থেকে যখন কেউ নাই, আমার কাছে একটা কানের মধ্যে ভয়েস আছে, তো আমি যথারীতিভাবে ভয় পাই। আমি আবার কিছুটা দূরে যখন এগিয়ে যাই, তা আমার মোবাইলে সেম ফোন আসে, বলে দাদা আমি আপনার জন্য ওয়েট করছি, আমি আপনাকে আগে থেকে কল করে রেখেছিলাম, তো আমার একজন ফ্রেন্ড এসেছিলেন, তো আপনার নাম্বারটা শেয়ার করেছিলেন, আপনি হয়তো নাম্বার কাউকে দিয়েছিলেন, আপনার মেনু কার্ড দিয়েছিলেন, যার জন্য, সরি, ভিজিটিং কার্ড দিয়েছিলেন, যার জন্য আমিও সেই ভিজিটিং কার্ডের থ্রু আমি আপনাকে ফলো করেছিলাম, তো আপনি আসলেন না। বললাম দাদা আমি তো আপনাকে রিসিভ করেছিলাম, আপনি তো কোথায় নেমে গেছেন না কি হয়েছে? বলছে দাদা আপনি আসেননি। তা আমি নিজেকে ভুল, আমি তো জানি ব্যাপারটা আগে কি হয়েছে না হয়েছে, আর দর্শক বন্ধুরাও জানে আগে কি হয়েছে না হয়েছে। তা আমি বললাম দাদা আপনি এক কাজ করুন, হয়তো আমার কোনো মিস্টেক হচ্ছে, আমি অন্য কাউকে রিসিভ করেছি, তা আপনি লাইনে থাকুন, আমি এয়ারপোর্টে যাচ্ছি। তা আমি এয়ারপোর্টে যাই, ওনাকে রিসিভ করি, নামিয়ে দিই। পরের দিন আমার ছেলের যথারীতিভাবে খুব জ্বর আসে। তা আমি আমার ছেলে এখন বয়স হচ্ছে 2 বছর 6 মাস। আচ্ছা, বলো। ওকে। তো পরের দিন ছেলের খুবই জ্বর আসে, ওনাকে পৌঁছে দিয়ে পরের দিন, সেদিন কোনো রাত্রের বেলা কোনো আনন্যাচারাল কিছু হয়নি, পরের দিন ছেলের হঠাৎ করে জ্বর আসে, আমি ডক্টর দেখি আমি আমার কাজে বেরিয়ে পড়ি। এবার তো কাজ তো কিছু করতে হবে, সেই সময় আমার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, আমি একটা নতুন জায়গায় এসেছি, ঘরের রেন্ট, খাওয়া দাওয়ার খরচ, এবার যেই করে একটা বাসস্থানে যদি একটা ঘরের রেন্ট যদি না দেওয়া হয় না, তো সেই সময় কেউ থাকতেও দেবে না, ওকে? এবার একটা ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে তুমি কোথায় যাবে, বুঝতে পেরেছো তো? একদম। হ্যাঁ, তো সেই সময় আমাকে কাজে বেরোতেই হবে, তা আমি কাজে বেরিয়েছি। কাজে বেরোনোর পরে, আর সেই সময় আমি বাইকে ট্যাক্সিও করতাম, আর আমি একটা ছোট মোটো একটা কাজও করতাম সঙ্গে, মানে দুটোই আমার একসঙ্গে চলতো। আর এখানে কি বলতো, গোয়াতে তুমি একটা জিনিস জানো কি জানো না, এখানে ওলা, উবার, র্যাপিডো, এখানে 3টাই ব্র্যান্ড, এখানে কিচ্ছু চলে না। মানে এখানে সবাই যে লোকাল লোকজন আছে না, এখানে সব বাইক ট্যাক্সি, এখন ওলা উবার যদি চলে আসে, তো তোমার মনে করো সবাই ওলা উবারই ক্যাব বুক করবে, তাহলে লোকাল যেখানে যে গাড়ির ব্যবসা বিজনেস যে আছে তাদের সবাই মারা যাবে। সেই জন্য এখানে সরকারের দ্বারা না, এখানে ওলা উবার আর এগুলো তোমার ব্র্যান্ড আছে। উবারটা মাঝে মধ্যে কাজ করে, কিন্তু সেই রকম ইয়ে না, উবারটাকে বন্ধ করার জন্য এখানে লোক এখন আন্দোলনে আছে, ওকে? তো যাই হোক, ঘটনায় আসি।
পরদিন আমি কাজে বেরিয়ে সারাদিন কাজকর্ম করে টুরে নিয়ে টিয়ে আমি ঘরে যাই। ঘরে গিয়ে সেদিনকে আমি রাত্রেবেলা শুয়েছি, ওকে, রাত্রেবেলা হঠাৎ করে ছেলের একটা কান্নার আওয়াজ, মানে খুবই কান্না। এবার একটা ছোট বাচ্চা 2 বছর 6 মাসের যখন একটা বাচ্চার এখন কান্নার যদি আওয়াজ হয়, ওকে, তো স্বাভাবিকভাবে লোকের একটা চিন্তা হয়, তো বাচ্চা কেন কাঁদছে, তো সবাই মনে করছে খিদা পেয়েছে বাচ্চাকে। এবার দুধ খাওয়ানোর একটা পালা আসে, তো যখন দুধ খাওয়াচ্ছে না বাচ্চা কিছু খাচ্ছে না, খালি কাঁদতেছে। একটা বাচ্চা যখন একটা কোনো কিছু একটা দেখে যখন ভয় পায়, একটা যে কান্নার একটা সাউন্ড হয় সেটা কিন্তু একটা অন্যরকম ভাবে হয়, আর একটা খিদার কান্নার আওয়াজ এটা কিন্তু অন্যভাবে হয়। তো আমার বাচ্চার কান্নার আওয়াজ কিন্তু একদম অন্যভাবে, পার্টিকুলারলি একদম অন্যভাবে। বা খালি ছেলে আমার খালি কাঁদতেছে, মানে চোখের যে একটা পাতা হয় না, সেই চোখের পাতা একদম দাঁড়িয়ে গেছে, একদম খালি শুধু কাঁদতেছে, কোনো কিচ্ছু ইয়ে করে না, খালি কাঁদতেছে। তো যাই হোক, মা ওকে একটা লঙ্কা, যে শুকনো লঙ্কা সর্ষা যে হয় না, সেটা দিয়ে ঝেড়ে টেড়ে দিয়ে কোন রকম সেদিনকে ঘুম পাড়ানো হলো। তো সেদিনকে কোনোভাবে চলে গেল। পরদিন সকালবেলা দেখা গেছে আমার বাড়ির যে দেওয়াল, বাড়ির দেওয়াল থেকে উপরে যে সেলিং, সেই সেলিং এর মধ্যে না মনে হচ্ছে কেউ হেঁটে গেছে। মানে একটা উপর থেকে নিচ পর্যন্ত কেউ যখন একটা হেঁটে যখন যায় না, পায়ের পাতা, এবার তুমি একটা চিন্তা করো, একটা কোনো মানুষ দেওয়ালের মধ্যে সোজা হয়ে হেঁটে যায় উপরের সেলিং পর্যন্ত হেঁটে আবার পরের দেওয়াল হয়ে নেমে বাইরে চলে যেতে কোনোদিনও পারে না। না তুমি পারবে, না আমি পারবো, কেউ পারবে না। তো এই জিনিসটা আমার সঙ্গে হয়, তা আমরা সেটাকে কোনোভাবে ইগনোর করি, বললাম যাক যেটা হয়েছে হয়ে গেছে। এবার যে কোনো জিনিস নিয়ে যদি মাথা ব্যথা যদি হয় না, তো সেই জিনিসটা আরো ভয় লাগতে চালু করে। তো তো এই জিনিসটা পরদিন আমার একটা ফ্রেন্ড আছে, মানে উনিও বাইক ট্যাক্সিরই কাজ করেন, ওকে, তো ওনাকে আমি বললাম, তো দেখো ভাই, তো এরকম আমার বাড়ির মধ্যে ঘটনা হচ্ছে। আমি প্রথমে মনে করলাম যে উনি হয়তো বিশ্বাস করবেন না, তো উনি বললেন দেখো এগুলো যতটা বিজ্ঞান আছে, যখন বিজ্ঞান যেমন আমরা মানি তেমনি কিছু না কিছু একটা আছে, যেমন পজিটিভ ভগবান যদি থাকতে পারে তো কিছু একটা নেগেটিভিটিও আছে, ওকে। একটা লাইনও যখন চলে তো পজিটিভ নেগেটিভ এর মাধ্যমে একটা লাইন দৌড়ায়, মানে কারেন্টের কথা বলছি, ওকে। তো সেই বন্ধু বললো তো তুমি এক কাজ করো, এখানে একটা চার্জ আছে, তো তুমি এখানে একটু ইয়ে করো, আর এখানে তোমার সি গ্রাউন্ডের লোক একটু বেশি। চার্জে গেলাম, তো চার্জের উনি যে আছেন উনি বললেন তো তুমি একটু পরে আসো, এখন আমি কিছু বলতে পারবো না, তুমি একটু পরে এসে একটা সময় দিলেন উনি। তো ওই সময়ের মধ্যে আমার মা গেছেন, ওকে। তো মা গিয়ে বললেন তো আমার বাড়িতে এই রকম সমস্যা হচ্ছে, আমার বাড়িতে এইরকম আগে সমস্যা হচ্ছে, যার জন্য আমরা একটা নতুন জায়গায় এসেছি, আমরা নতুন ভাবে বাঁচার জন্য। হ্যাঁ, তো আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আমরা একটা নতুন জায়গায় এসে একটা নতুন ভাবে বাঁচার জন্য, তো প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন। তো উনি বললেন তো দেখো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, নেগেটিভ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা মন খারাপ করো না, আর পুরোনো কথা নিয়ে ভেবো না। অনেক সময় আমাদের কি হয়, পুরোনো কথা ভাবতে ভাবতে না ওই পুরোনো কথাটা মাথায় স্মৃতি আসে, আমরা আমার কাছে ভুল চিন্তা ভাবনা চালু করি। তো উনি বললেন তো ঠিক আছে, আমি না আপনার ঘরে গিয়ে আমি একটু দেখে নেব। তো যাই হোক, মাও সেদিন ওখান থেকে চলে আসেন। তো উনি আমার বাড়িতে এসে ঘোরাঘুরি করে টোরে উনি কিছু পাননি, তো উনি বললেন তো দেখো আমি তোমার বাড়িতে কিছু খুঁজে পাইনি, যদি কিছু খুঁজে পেতাম আমি আপনাকে অবশ্যই বলতাম। তো আমি আপনার বাড়িতে একটা কাজ করছি, আমি ওটা যদি কিছু থাকে তাহলে বাড়ির বাইরেই থাকবে, বাড়ির ভিতরে ঢুকতে পারবেন। তো উনি যে ক্রস চিহ্ন হয় না, একটা কাটা তার কাটা যে হয় না, যেমন আমার বাড়ির মধ্যে পেরেক ঠুকি, সেই পেরেকের মতো আমার বাড়ির চারদিকে মাটির মধ্যে ইয়ে করে দেন, মানে পেরেক ঠুকে দেন, আর উনি উনার যেটা কাজ উনি করে সেটা চলে যান। তো তারপর থেকে আমার বাড়িতে কি হয়, আমার বাড়িতে একদিন মাংস আসে। তো আমাদের এখানে মটন পাওয়া যায় না সেই রকম ভাবে, তো আমাদের থেকে নিয়ে আসতে হয়। তো আমি একদিন ওইভাবে বাইকে কোনো আমি প্যাসেঞ্জার নিয়ে আসার সময় আমি মটন নিয়ে আসি। আমি বাড়িতে এসে মাকে বললাম মা তুমি রান্না করো, রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে একবারে বেরোবো। এই সময় তোমার কলকাতা হোক বা যে কোনো জায়গা থেকে ফ্লাইট ওই রকম আসে না, তো সব আসে ওই 2:30-3টার পরে। তো তুমি রান্না টান্না তাড়াতাড়ি করে না আমাকে খাবার দাও, আমি খেয়ে দিয়ে একবারেই বেরোবো, তারপরে দেখি কি হয়। তো মা ওই রকম করে মাংসটা ফ্রেশ করতে বসেছে, ঠিক আছে। তো আমি মাংসটা, এরপরে মায়ের ভাষা বলছি, তো মাংসটা আমি বলে বসে বসে দেখছিলাম, এক তীক্ষ্ণ নজরে যাকে বলে না, একটা তীক্ষ্ণ একভাবেই দেখে থাকা। মানে যখন তুমি একটা কোনো যে অনেকদিন ধরে কিছু খাইনি বা খেতে পাইনি তার সামনে তুমি একটা কোনো খাওয়ার জিনিস রাখো, তো একটা দৃষ্টি একটা আলাদা হবে, সেই দৃষ্টিতে আমি দেখেছি। দেখার পরে আমি কোনো কথা নেই, আমি ওই জায়গায় উঠে এসেছি। মা বটিটা নিয়ে এসেছে, এখানকার বটি একটু অন্যরকম হয়, তো বটিটা আমি নামিয়ে দিয়েছি। বটিটা নামিয়ে আমি কাঁচা মাংস চালু করেছি। আর আমার মধ্যে এখনো এই জিনিসটা আছে দাদা, যে আমি রান্না করা মাংস থেকে কাঁচা মাংস খেতে আমি বেশি ভালোবাসি। আমার মধ্যে এখন এই জিনিসটাও আছে। আর আমার সত্যি কথা বলতে আমার কাঁচা মাংস খেতে খুব ভালো লাগে।
কাঁচা মাংস হোক বা কাঁচা ব্লাড হোক, আমার এগুলো খুব পছন্দ হয়। তো যাই হোক, সেখানে কাঁচা মাংস খেয়ে আমি উঠি। কি মা বলছো বলে ভাই, কি বলছো, কাঁচা মাংস হ্যাঁ দাদা, খাবে? হ্যাঁ আমি কাঁচা মাংস আমি খেতে আমার খুব ভালো লাগে দাদা। আর আমি মানে তোমাকে বিশ্বাস করবো না, এটা আমি বলছি তোমাকে, আমার কাঁচা মাংস খেতে খুব ভালো লাগে। আমার রান্না করা খাবার পছন্দ নয়। আমার যে কোনো জিনিস, আমার মাংস হোক মাছ হোক, আমার কাঁচা খেতে এখনো ভালো লাগে। আমি যদি তোমার ঘরে যাই, তুমি আমাকে রান্না করে দিও না, আমি তোমার বাড়িতে আমি কাঁচা মাংসই খাবো। আচ্ছা, ওকে? তোমাকে কাঁচা মাংস দেওয়া হবে না, যাই হোক, তারপর কি হলো? হ্যাঁ, তারপরে আমি তোমাকে বলছি, সেদিন আমাকে অনেক মানে মারে একটা চড়ে। এবার একটা মানে একটা ছেলে উনার সামনে যখন একটা এইভাবে করে এখন খায়, তো একটা সাধারণ ভাবে একটা চর মারে বলে, তুই এলা কি করছিস? আমি বললাম আমার খেতে ভালো লাগছে, আমি খাচ্ছি। খাবার জিনিস কেউ খেতে মানা করেছে কি? তা আমি খেয়েছি, খেয়ে চুপচাপ করে উঠে শুয়ে পড়েছি। সেদিনকে আমি কোনো কাজে আর যাইনি, বুঝতে পেরেছো? তো তারপরের দিন কি হয়েছে, তারপরে আমি যথারীতি ভাবে কাজে বেরিয়েছি। এবার আমার অফিসের, তখন আমি অন্য একটা অফিসে কাজ করলাম, আমি সংস্থার নাম নিচ্ছি না, মানে একটা ডেলিভারিরই জব ছিল, ঠিক আছে? এবার তুমি সবাই, দর্শক বন্ধু সবাই আইডিয়া করতে পারবে কোন। তো সেভাবে আমি একটা ডেলিভারি জব প্লাস বাইক পাইলটের কাজ করছি। করতে করতে আমার ঘরে এসেছি। তো ঘরে এসে না, আমি বাড়ির মধ্যে একটা পাগলামো চালু করি। কিরকম পাগলামো বলে দিচ্ছি, যে আমাকে তুমি খেতে দাও, আমার মাংস লাগবে, মাছ লাগবে, আমাকে তুমি এগুলো খেতে দাও। তো মা বলে, তো এগুলো এখন নাই, আজকে মঙ্গলবারের দিন, তোকে আমি আমার বাড়িতে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3 দিন পুরোপুরি নিরামিষ হয়। তো বলছে আজকে নিরামিষের দিন আমি তোকে কোনোভাবেই খেতে দিতে পারবো না। আমি বললাম আমার এটা লাগবেই। তা একটা জোড়াজুড়ি, একটা তর্কাতর্কির মধ্যে চালু হয়। তা আমার মা কি করে বলতো, আমার ঘরের ভিতরে আমাকে ঢুকে ঘরে গেটটা লাগিয়ে দেয়, বুঝতে পেরেছো? ঘরে গেটটা যখন লাগিয়ে দেয় না, আমি তখন দেখি যে আমার যে বিছানার যে খাট আছে না, সেই খাটের নিচ থেকে একজন কালো একটা অবয়ব বেরিয়ে আসছে। বেরিয়ে এসে বলছে আমি খাবো, আমাকে তুই যেই করে হোক আমাকে তুই খেতে দে, আমার কাঁচা মাংস লাগবে, আমাকে খেতে দে। বুঝতে পেরেছো? একটা আইডিয়া আনুমানিক করো, একটা কালো অবয়ব, চোখ শুধু লাল, একটা কালো ছায়ের মতো বেরিয়েছে, বলছে আমাকে খেতে দে, আমি খাবো, আমি যদি না পারি আমি তোকে খাবো, আমাকে খেতে দে। এবার আমি একটা ভয় পাই, ভয় পেয়ে আমি চিৎকার করি। তারপর ও কি করে বলতো, আমি চিৎকার করি না, চিৎকারটা মানে মনে হচ্ছে একদম বাইরে যায় না, মানে আমার ঘরটা পুরো সাউন্ড প্রুফ হয়ে গেছে, মানে বাইরে যেন কোনো আওয়াজ না হয়। তো ও কি করে, আমার পাটা ধরে না খাটের নিচে টানা চালু করে। তা আমি কি করি বলতো, খাটের যে একটা পায়া থাকে না, বুঝতে পেরেছো, পায়া, সেই পায়ার মধ্যে আমি একটা পা নিয়ে না, আমি ওখানে জোর করে, তুই আমাকে টান, তুই আমাকে খাটের নিচে সাপোর্ট। ও আমাকে তারপর আমি হঠাৎ করে না খুব জোরে ভগবানের নাম বলে আমি খুব জোরে চিৎকার করি। সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ দরজাটা খোলে, বলছে কি হয়েছে? আলাম দেখো আমার ঘরে না এরকম এরকম করে আমাকে টানছে, বলছে। তারপরে খাটের নিচে টর্চ দিয়ে সব কিছু, বলছো কই কিচ্ছু নাই তো, তুমি মনে ভুল ভেবেছো বা তুমি মিথ্যা কথা বলছো, তুমি খাবে সেই জন্য ইয়ে করছো। বললাম আমি মিথ্যা কথা বলছি না, আমাকে টেনেছে বলে আমি বলেছি। তারপরে যাই হোক সেভাবে মিটলো। রাত্রেবেলা দেখি আমার পাটা হঠাৎ করে ফুলে যাওয়া চালু করে, মানে এমন ভাবে ফুলে যাওয়া চালু করে না, মনে হচ্ছে কোনো একটা পেশেন্ট যদি পায়ের হাঁটুর মধ্যে যদি লাগে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় যেমন ফুলে যায় না, সেভাবে আমার পাটা ফুলে যেতে চালু করলো। আর যে জায়গা আমাকে ধরেছিল না, সেই জায়গাটা কালো স্পটের মতো পড়া চালু করলো। আমি আমার ওয়াইফকে দেখালাম, বললাম দেখো এই জায়গায় ধরে আমার পাটা ফুলে চালু করছে। বলছে তুমি কোথাও বাইক চালাতে পড়ে যাওনি তো? বললাম দেখো আমি তো বাইক চালাতেই যাইনি, আমি কিভাবে পড়ে যাবো? বলছে কোনো জায়গায় লাগেনি তো? বললাম না লাগেনি, আর আমার পায়ে কে ধরবে? তো আমার মাকে বলে, তারপর আমার মা কি করে, ওই যে আমার যে পুরনো, আমার এর আগের এপিসোডে বলা হয়েছিল না যে আমার ওয়াইফকে একজন ঝেড়েছিলেন, একজন মৌলভী সাহেব, ওকে? তো উনাকে কল করা হয়। তো উনি তখন উনাকে কল করা হয়, তো উনার ওয়াইফ ফোন ধরে। তো উনি বলেন, তো দেখুন ওনার তো যথেষ্ট ভাবে বয়স হয়েছিল, তো উনি মারা গেছেন, উনি আর নেই, ওকে? তো আমার ছেলে আছে, তো আমার ছেলের যে মানে উপরে যে আছেন, মানে উনাদের মধ্যে কি বলে আমার ঠিক জানা নেই, উনি মুসলিম ধর্মের মধ্যে যিনি আছেন, তো উনার সঙ্গে আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, উনি উনার সঙ্গে আপনি কথা বলে নিতে পারেন, বা আপনি আমার ছেলের সঙ্গে কথা বলে উনার নাম্বার নিতে পারেন। তারপর মা বললো ঠিক আছে, আপনার ছেলের সঙ্গে কখন কথা হতে পারে? তো উনি বললেন, তো দেখুন এখন তো সন্ধ্যার এই আজান পড়ছে, তার মধ্যে রোজার মাস চলছে, তো আপনি এক কাজ করুন, আপনি কিছুক্ষণ পরে কল করবেন, মোটামুটি 8টার মধ্যে কল করবে। তার মা যথারীতি ভাবে 8টার মধ্যে কল করে। তো 8টার সময় কল করার পরে, তো উনি যে উনার যে গুরু আছেন না, উনার নাম্বার দেন। তো উনি আমাকে বলেন, উনি আমার মাকে বলেন
তো দেখুন এইভাবে, তো আমি এত দূরে, আপনি তো অনেক দূরে চলে গেছেন, তো এত দূরে আমার কোনোভাবেই দেখা সম্ভব নয়। তো আপনি একটা কাজ করুন, আপনি যদি লোকালে থাকতেন তো আমি একটু কিছু বলতে পারতাম, বা আপনার বাড়ির মাটি নিয়ে কিছু বলতে পারতাম। তো যেহেতু আপনি দূরে চলে গেছেন, এবার আমার এখান থেকে মোটামুটি আপনার গোয়া মোটামুটি 2200 থেকে 2300 কিলোমিটার দূরে, বুঝতে পেরেছো তো? তো এত দূর থেকে আমি কোনোভাবে বুঝতে পারবো না, বা আপনি যদি আমাকে ওখানে ডাকেন তো আমার তো একটা সময় নিয়ে যেতে হবে, তার মধ্যে যদি আপনার কিছু ক্ষতি হয়ে যায় তো সেটাও তো আমার একটা দায়িত্ব আসে। তো দেখুন আমি আপনার কোনো বাড়ির ক্ষতি হতে চাই, ক্ষতি করতে পারি না। তা আপনি একটা কাজ করুন, আপনার যদি সম্ভব হয় না, আপনি হিন্দু ধর্মতে আপনার তো একটা জায়গা আছে কামাখ্যা মন্দির, আপনি ওখানে যেতে পারেন, আর আপনার ছেলেকে নিয়ে যাবেন যার সঙ্গে এই জিনিসটা ঘটছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, মা আমাকে কামাখ্যা মন্দিরে নিয়ে যায়। তো কামাখ্যা মন্দিরে নিয়ে গিয়ে ওখানে একজন ভালো একজন সিদ্ধ আহ, সাধু আছেন, মানে তান্ত্রিক আছেন, উনি আমাকে ভালো করে ডাকলেন, পাশে বসালেন, ভালোভাবে কথা বললেন আগে, তো তুমি কি করো, ফ্যামিলির সঙ্গে তুমি কি কতটা টাইম কাটাও, মাসে কত ইনকাম হয়, যখন তুমি কাজ করো তখন তো কেমন ফিলিং হয়, বাড়িতে থাকলে তোমার কেমন ফিলিং, এগুলো জিজ্ঞাসা করছে। তারপর উনি বললেন, তো বাবা একটু তুমি মাথাটা একটু এদিক নিয়ে আসো তো। মাথাটা নিয়ে আসলাম। তারপর উনি আমার একটা হাতের যে যেরকম ডক্টর যেরকম ওই চেক করেন না, যে পেশেন্ট জিন্দা আছে না কি মারা গেছে, ওই হাতের যে নার্ভ চেক করে, প্লাস আমার মাথার মধ্যে একটা আঙ্গুল লেগিয়ে না, উনি আধা ঘন্টার মধ্যে একটা চিন্তা ভাবনা করলেন, করে টোরে বললেন যে দেখো তোমার সঙ্গে যে আছে ওর চিন্তা ভাবনা কিন্তু একদম আলাদা। ওর চিন্তা ভাবনা ছিল একটা ভালো একটা প্রতিষ্ঠিত একটা ছেলে হওয়ার, আর তোমার সঙ্গে যে আছে এখনো একটা কিন্তু ভালো একটা কালপুরুষে পরিণত হয়েছে, কিন্তু তোমার সঙ্গে যে আছে তার যে মানে একটা মানুষের যে একটা যে জীবনে একটা কাহিনী থাকে, সেটা কিন্তু একদম সচ্ছল একদম সৎ মানুষের ব্যবহার, কিন্তু ও এখন একটা প্রতিষ্ঠিত ভাবে একটা কিন্তু একটা প্রতিশোধ নেওয়ার জন্য ও কিন্তু আছে। তার সঙ্গে আমি এর আগের এপিসোডে বলেছিলাম তোমাকে যে আমার শ্বশুর একজন ভালো নাম করা, তুমি যদি আমার শ্বশুরের নাম যদি আমি তোমাকে বলি, তুমি যদি গুগলে সার্চ করো তো তুমি আমার শ্বশুরের নামও পাবে। এর সঙ্গে তোমার শ্বশুর প্লাস বন্ধু প্লাস তুমি সম্পূর্ণ কিন্তু দায়ী আছো। আমাকে কিন্তু এতটুকু বলে, এই ঘটনাটা আমি তোমাকে পরে গিয়ে বলবো, ওকে? এবার চলে আসে আমি গোয়ার ঘটনায়। এবার যে অরুণাচলের যে ভৌতিক ঘটনাগুলো আছে না, সেগুলো আমি তোমাকে, তা আমি ওখান থেকে যথারীতি ভাবে ঘুরে আসি, আমি কিন্তু ঘটনাটা সম্পূর্ণ জেনে গেছি। আর আমি যে ঘটনাটা জেনেছি না দাদা, আমার নিজেকেও খারাপ লেগেছে। মানে বিশ্বাস করো দাদা, মানে মানুষের জীবনে এরকম কোনোদিন হওয়া উচিত না। তুমি বিশ্বাস করো, এরকম মানুষের জীবনে কোনোদিন হওয়া উচিত না। একটা মানুষের সবার একটা স্বপ্ন থাকে, মানুষ একটা সবার একটা জীবন থাকে, মানুষ একটা সবাই একটা, যখন আমরা পড়াশোনাও করি না, তো আমাদের একটা ইয়ে থাকে যে আমরা আমাদের বাবা মা যদি আমাদের সামনে কষ্ট করে, সেই বাবা মা যদি আমরা কষ্ট করে পড়ায়, তো আমাদের একটা জিম্মেদারি থাকে যে আমরা বড় হয়ে বাবা মাকে, সেই বাবা মাকে আমরা দেখবো, আমাদের একটা নিজের একটা ঘর হবে, আমাদের একটা নিজের সংসার হবে। কিন্তু সেই জিনিসটা আমার সঙ্গে পরিণত হয়নি, সরি মানে ওর সঙ্গে হয়নি, বুঝতে পেরেছো? তো আমি ঘটনায় আসি। আমার একজন বন্ধু ছিল দেব, ওর ছিল 4 হুইলার গাড়ি, ও মানে ও ট্যাক্সির কাজই করতো। এখানকার ম্যাক্সিমাম তোমার 60% লোক বা 70% লোক না, ওই তোমার ওই ট্যাক্সিরই কাজ করে, আর ওদের যে ফ্যামিলির যে যারা থাকে না, তারা কৃষি কাজ করে। এখানে কৃষি কাজ প্লাস ওই ট্যাক্সি দিয়ে এখানকার সব ইয়ে হয়, ওকে? মানে জীবিকা অর্জন করে সবাই। এখানে ওই টুরিস্টের জন্য এখানকার গোয়া একটা নাম করা একটা জায়গা, আর এখানে পপুলেশনও ভালো। তা আমি দেখো, আমি কোনো জায়গায় আমি ছোট করছি না, বাট যেখানকার এখানকার যেটা ইয়ে আছে আমি তোমাকে বলছি, এখানকার টুরিস্টের জন্য এখানে গোয়া একটা নাম করা জায়গা। টুরিস্ট যদি এখানে না হতো না, এখানে একটা গ্রামই হতো, যে গ্রাম যে কোনো জায়গায় নামও থাকতো না, মানে কেউ যদি বলতো তো কোন জায়গা এটা, এরকম হতো। এখানে সমুদ্র প্লাস পাহাড় প্লাস এখানে টুরিস্ট যে আসে না, সেই জন্য এই জায়গাটা একটা নামে একটা বিখ্যাত, ঠিক আছে? তো আমি তো ঘটনায় আসি, সেই দেব আমাকে বলে যে তুমি ওই চার্চে যাও, ওই চার্চের সঙ্গে কথা বলো, প্লাস আমার বাড়ির বাইরে ওনারা না চারটা কোণ থাকে, একটা বাড়িতে একটা ঘরের জন্য একটা চারটা কোণ থাকে, সেই চারটা কোণে উনি একটা ক্রস চিহ্ন দিয়ে একটা ওনার যে মন্ত্র থাকে সেই মন্ত্র দিয়ে পেরেক ঠুকে উনি চলে যান। এবার আমার ওই বন্ধু না সেদিন আমার সঙ্গে দেখা করে, বলে বন্ধু আমার সঙ্গে না একটা আনন্যাচারাল একটা অনেক কিছু হচ্ছে, আমি বাড়িতে যাচ্ছি, আমি শুচ্ছি, মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আসছে, কেউ বলছে আমাকে যে তুই আমার মধ্যে বাধা দিচ্ছিস, আমি তোকে কিন্তু ছাড়বো না। তা বললাম হ্যাঁ, তা বললাম দেখ বন্ধু, এরকম আমার এইরকম হয়েছে, তুই মনে হয় এই জিনিসটা করে মানে তুই ভুল করেছিস। বলছে দেখ
আমরা একসঙ্গে কাজ করছি, একসঙ্গে হচ্ছে। দেখ আমাদের এখন নিজে তুই কোথা থেকে আসছিস না আসছিস আমি সেটা জানি না, কিন্তু বাট আমাদের তোকে রক্ষা করা আমার একটা কর্তব্য, এটা একটা মনুষ্যত্বের একটা ইয়ে। বাট আমার সঙ্গে যেটা হচ্ছে আমি চার্চে গিয়ে আমি কথা বলে নেবো। বললাম ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি সম্ভব তুই চার্চে যা, চার্চে গিয়ে ঘটনাটা বল। দেখ তোকে কিছু করতে পারে না, দেখ আমি তো মানুষ, একটা সাধারণ মানুষ, আমার হাতে কোনো ক্ষমতা নেই যে তোকে আমি কিছু করতে পারবো। তো ওই বন্ধু কি করে বলে আমি পরদিন যাব, পরদিন গিয়ে আমি ইয়ে করবো। তো যাই হোক পরদিন ও নিজের ট্যাক্সি, আমি বললাম বন্ধু তুই গেছিস? বলছেন আমি যাইনি, আমার একটা এয়ারপোর্টে একটা অর্ডার আছে, ভারী অর্ডার আছে, 3টে আমার প্যাসেঞ্জার আমাকে কল করেছে, আমি 3টে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে ছাড়বো, একটা আগ্রাতে ছাড়বো। তো আমার আজকে একটু যেতে সময় লাগবে, বিকালের পরে আমি যাব। তো যাই হোক ওই বন্ধু, তখন আমি কল কেটে দিই, আমিও নিজের বিজনেসে কাজে লেগেছি, মানে পড়ে গেছি, আর ওইও নিজের বিজনেস করছে। তারপরে সন্ধ্যাবেলা আমার কাছে ওনার যে বাবা আছেন, ওনার মা নেই, ওকে, ওনার বাবার কাছে কল আসে, বলছে তোমার সঙ্গে কি দেবর কথা হয়েছে? আমি বললাম দেবর না তো, আমার সঙ্গে সকালবেলা কথা হয়েছিল, তো ওর আজকে অনেক ব্যস্ত আছে, তো ও আজকে একটু কাজের মধ্যে বিজি আছে। তো ও আমাকে, ওর বাবা বলে দেখ না, ওর সঙ্গে আমি অনেকক্ষণ দুপুরে খেতেও আসিনি, ওর তো সম্ভবত ও আমাকে বলে গেছিল ওর কাছে 3টা প্যাসেঞ্জার আছে, মোটামুটি 1টা-1.5টার মতো কমপ্লিট হয়ে যাবে, তো 2টা হোক বা 2.5টা হোক 3টা হোক তো খেতে আসবে, এখনো খেতে আসেনি। তা আমি বললাম আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে ঠিক। আমার কিন্তু ঠিক পুরোনো কথা মনে পড়ে গেছে, বললাম ওর আবার কিছু হয়নি তো। তো আমি আবার কি করলাম, ওরই একজন বন্ধু আছে, ও মানে মুসলিম কাস্টের, ওর নাম হচ্ছে আজাদ, মানে ও অন্য জায়গা থেকে আসে, ও ওয়েস্ট বেঙ্গলেরই, ওকে। তো ওকে আমি ফোন করলাম, ফোন করে বললাম তুই কি ওর খোঁজ কি জানিস? তো বলছে না, ওর সঙ্গে আমার কোনো আজকে কথা হয়নি, ওর সঙ্গে আমার লাস্ট 3 দিন আগে কথা হয়েছে, তারপরে তো ওর সঙ্গে আমার কথা হয়নি। বললাম ঠিক আছে তুই রাখ, তুই কাজ কর। তারপরে কি হয়েছে, তারপরে সেদিনকার সন্ধ্যাবেলা কোনো আমার কেটে যাওয়ার পরে তারপর ওর বাবা আমাকে ঠিক রাত্রে 9টার সময় আবার কল করেছে, বলছে দেখ না এখনো দেবো ঘরে আসেনি। হ্যাঁ ঘরে আসেনি। আমি বললাম কি বলছেন আপনি? হ্যাঁ, তখন আমি মিনামার পুলিশ স্টেশনে গেলাম, গিয়ে আমি বললাম দেখুন না আপনার এইভাবে করে, ওর যে লোকাল পুলিশ স্টেশন সেটা মিনামারই পড়ে, ওকে। তো আমি ওখানে গেলাম, যাই ওখানে রিপোর্ট লাগালাম, তো দেখুন না এইভাবে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনার কিছু, তো গোয়ার পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ, তো ওরা কি করলো রাত্রে বেলায় সব খোঁজ খবর করে ইয়ে করলো, সব ট্যাক্সি ড্রাইভার যে ইউনিয়ন, এখানে একটা ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন হয়, তো ওদের কাছে বললো তো এই ট্যাক্সিটা কটার সময় বেরিয়েছিল, কি স্ট্যাটাসের কি আছে, তুমি আমাকে খুঁজে বের করে বলো। তো বলছে এই তো সকালে বেরিয়েছে, তারপরে কোনো এই আর কোনো ইয়েই আসেনি। তারপরে তোমার এয়ারপোর্টে, এটা মোটামুটি এয়ারপোর্টের ওখানে যায় খোঁজ খবর নিয়ে পুলিশ চালু করছে, পুলিশ চাইলে সবকিছু করতে পারে, ওকে। তো পুলিশ এয়ারপোর্টে খোঁজ খবর নিয়ে টিয়ে মোটামুটি তোমার 2 দিন পর একটা নদী, এখানে তো তোমার সমুদ্রের সঙ্গে নদী কানেক্টিভিটি আছে, একটা নদীর মধ্যে ওকে খুঁজে পাওয়া যায়। তুমি বিশ্বাস করবে না, ওকে মাছ খেয়ে না অর্ধেক করে দিয়েছে, মানে গালের ওই জায়গা থেকে ওকে পুরো খেয়ে নিয়েছে। এখানে যদি তুমি কোনো একটা মরা যদি ভাসিয়ে দাও না, তো ওকে যদি কেউ যদি খায় না তো অর্ধেক করে দেয়। তুমি এই নিউজটাও তুমি পাবে, তুমি যে পেপারে যে গুগলে যদি সার্চ করো না, সে দেব বন্ধুর নাম আমার আমি বলে দিচ্ছি, তুমি নামটাও খুঁজে পাবে, প্লাস ওকে যে মাছ যে অর্ধেক খেয়ে নিয়েছিল সেই ফটো তোমার ব্লার পাবে ফটোতে, তুমি ওরও ফটোও পাবে, ওকে পুরোপুরি ভাবে অর্ধেক ভাবে খেয়ে নিয়েছিল। তো যাই হোক বডি সৎকার করা হয়, এখানকার লোক ম্যাক্সিমাম তোমার কবরই দেয়, এখানে পুরায় বা কিছু কোনো কিছু করে না, ওকে। তো ওকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার হওয়ার পরে তারপরে আমার বাবা বলে কি, দেখ আমাদের সঙ্গে দেখ তোর এখানে তোকে তোর একটা বন্ধু তোকে হেল্প করেছে, তারপরে কিন্তু দেখ তোর এই পরিণতি হয়েছে, ওর কিন্তু মারা গেছে, দেখ এইভাবে তুই রিস্ক নিস না। আর আমি জানি না আমি বাবার কথা আমি কেন যে ইগনোর করতাম, বললাম থাক না, যা হওয়ার হয়ে গেছে, আমাদের বাড়ির তো কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের বাড়ির সঙ্গে তো কোনো ক্ষতি হচ্ছে না, যেটা হচ্ছে হোক না, বাইরেই তো হচ্ছে। আমি জানি না আমার তখন মেন্টালিটি কিভাবে হয়েছে, আর এটা হওয়ার স্বাভাবিক। আমি কখনো কারো ক্ষতি, সরি, মানে ও কখনো কারো ক্ষতি করতে চাইনি, ওকে। ও বলতে সরি দাদা, আমি তোমাকে একটু অন্যভাবে মিনিং এ বলেছি, তুমি কিছু মনে করো না, ঠিক আছে। মানে যে আমার সঙ্গে যে ছিল বা আছে, সে কখনো কারো ক্ষতি করতে চাইনি, কিন্তু যে ওর বাধায় পা দিয়েছে তাকে কেউ তাকে ও কিন্তু ছাড়েনি। কিন্তু ও যে আমার বাড়িতে যে ইয়ে এনেছিল, ওই যে তোমার ওখানে বলেছিলাম না চার্জের যে ইয়ে থাকেন, উনাকে মেন যে থাকেন, উনাকে যে আমার বাড়িতে এনে যে ও 4 কোণে যে 4টে যে পেরেক ঠুকেছিল, সেটাও ও কিন্তু দুশ্মন হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছিলে? তো এই জিনিসটা আমার বাড়ির মধ্যে হয়েছিল। তারপরে কি হয়,
এবার আমি তোমাকে একটু পুরনো ঘটনায় যাই, ওকে? পুরনো ঘটনায় গেলে তুমি কিন্তু কানেক্টিভিটি অনেকটা খুঁজে পাবে। এবার ঘটনাটা আমার যাওয়া যাক। ঘটনাটা যাওয়ার জন্য আমার যে বন্ধু সুব্রত যে ছিল, তোমাকে এর আগের এপিসোডে বলেছিলাম সুব্রত, সে ছিল তোমার দক্ষিণ দিনাজপুরে একটা নাম করা, যে দক্ষিণ দিনাজপুরের যে মেন একটা মিউনিসিপ্যালিটি যে এরিয়া, নাম হচ্ছে বালুরঘাট হিলি। সেই জায়গায় কিন্তু একটা নাম করা একটা, ও কিন্তু একটা গোল্ড লোনের কিন্তু একটা ভালো একটা পোস্টে ছিল, ওকে? আর যার যে ঘটনা, যে আমাকে যে তান্ত্রিক যে বলেছিলেন না তামাক্কার, যার যে 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 আমার সঙ্গে যে এসেছিল, বুঝতে পেরেছো? এবার তার ঘটনায় আসি। এবার তার ঘটনাটা শোনার জন্য আমার প্রত্যেকটা বন্ধু প্লাস আমার শ্বশুর এখানে কানেক্টিভিটি আছে। এবার আমি তোমাকে ঘটনাটা বলি। সেইখানে কি হয়, আমার যে বন্ধু আছে, ও গোল্ড নিয়ে গোল্ড লোন দিত, টাইম মতো সময় আসলে ও পরে গোল্ডটাকে দিয়ে দিত, ওকে? মনে ওই একটা ভালো একটা ম্যানেজারের পোস্টে ছিল, বুঝতে পেরেছো? তো যার এবার ঘটনায় আসি, তার নাম ছিল পবিত্র, বাড়ি হচ্ছে তোমার বুনিয়াদপুর। শুনতে পাচ্ছ তো দাদা? তো সেই কি হয়েছে, পবিত্র একটা রিলায়েন্স কোম্পানিতে কাজ করতো, নেটওয়ার্কের কাজ করতো, ঠিক আছে? করতে করতে ওর একটা স্বাভাবিক ভাবে ওর একটা কি হয়, সবারই একটা মনের মধ্যে যখন পড়াশোনা করে, সবারই একটা মনের মধ্যে একটা আশা থাকে আমি একটা গভর্নমেন্টের জব করবো, রাইট? একদম। হ্যাঁ, তো ওরও একটা ইচ্ছা ছিল একটা গভর্নমেন্টের জব করবো। ওর ফ্যামিলি কিন্তু ওকে খুব কষ্ট করে পড়িয়েছে। ওর মা কিন্তু লোকের বাসা বাড়িতে কিন্তু কাজ করে পড়িয়েছে, ওকে? ওর বাবা কিন্তু লোকের কৃষি জমিতে কিন্তু কাজ, নিজেরও একটা জমি ছিল, যতটুকু একটা সম্বল হয় ওর বাবারও ছিল, প্লাস লোকের কৃষি জমিতে কাজ করে কিন্তু ওর বাবা কিন্তু ওকে ভালো করে পড়িয়েছে। যাই হোক, আমার ছেলে যখন বড় হবে, আমার ছেলে যখন গভর্নমেন্ট জব পাবে, তখন আমার ছেলে কিছু একটা যখন করবে, তো আমাদের দুঃখটা ঘুচবে। তো এইভাবে ওর ছেলে বড় হয়, 12 পাস করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, জিওতে রিলায়েন্সে কাজ করে, জিও নেটওয়ার্কের কাজ করে। ওরও একটা নিজের একটা আর্থিক ইয়ে হয়, টাকা পয়সা জোগাড় করে। এবার ওখানকার একটা লোকাল একটা নেতা, ওকে, লোকাল নেতা ওকে বলে, তো তুই এগুলো কাজ করে কয়দিন বাঁচবি, আমাদের এখানকার একটা ভ্যাকেন্সি আছে, আমার লাইন আছে, আমি তোকে জোগাড় করে দেব, তুই একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে যাবি, প্লাস তোর ফ্যামিলি সম্পূর্ণ দুঃখ বোঝাবে, কিন্তু তার জন্য তোকে আমাকে কিছু একটা ইয়ে করতে হবে। দেখ, আমি তো তোর কাছে, তুই তো আমার কাকা ভাতিজার মতন একটা সম্মান, তো আমি তোর কাছে কিছু নিব না, বাট আমার উপরে তো কেউ আছে, তাকেও তো আমাকে খাওয়াতে হবে, বুঝতে পেরেছো? তো তুই এক কাজ কর, তুই আমাকে 5 লাখ টাকা দে, আমি তোকে একটা ভালো পোস্টের একটা ইয়ে করে দেবো, বুঝতে পেরেছো? তো সেই সময় এবার একটা কাকা, গ্রামের একটা কাকা ভাতিজার একটা সমান, ছোট থেকে ওকে দেখে বড় হচ্ছে। একটা মানুষকে, তোমার পাশের বাড়ি যদি কি একটা বড় একটা পাওয়ারফুলে থাকে, সে যদি তোমাকে আসা বলে তোকে আমি একটা গভর্নমেন্টের জব করে দিব, তো তুই এগুলো কতদিন করে চলবি? তো তুই একটা গভর্নমেন্ট, সরকারি একটা কাজের একটা ব্যাপার আলাদা। এবার আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কি মনে করে যে একটা সরকারি জব মানে অনেক বড় ব্যাপার, একটা লাইফ টাইম হয়ে যায়, রাইট? তো ওই কি বলে, বাড়িতে আসে আলোচনা করে, এবার বাড়ি থেকে ওই নেতাকেও ডাকা হয়, আমি নেতার নাম বলছি না, ঠিক আছে? এবার মনে করো, আমি ফর দ্য এক্সাম্পল আমি বলে দিই, সেই নেতাটা আমার শ্বশুর, ওকে? আমি ক্লিয়ার বলে দিলাম, এখানে লুকানোর কিছু নাই, এটা যেটা অরিজিনাল, যেটা সত্যি ঘটেছে। আমি বলেছিলাম ঘটনার আগে, তো এর সঙ্গে ভুক্তভোগী আমি নিজেই। বলে না, মানুষ একটা যখন কপাল খারাপ হয়, মানুষ কপাল নিজে থেকে খারাপ হয় না, মানুষ নিজেকেও খারাপ করে। আমি নিজেকেও খারাপ করেছি, আর আমি, ও যে আছে, আমি নিজেকে এখন স্যাটিসফাই যে ও আছে, আর ওর যেটা স্বপ্ন সেটা আমি ওকে পূরণ করাবোই। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বললাম, এর মধ্যে কেউ বাধা দিতে পারবে না, আর যে বাধা দিবে তাকে আমি শেষ করে দেব। আমি এবার তোমাকে ঘটনা বলি, ওকে? সরি, আমি হয়তো কিছু বললাম, কিছু মনে করো না প্লিজ, আমি তোমাকে ক্ষমা চেয়ে নিই। যাই হোক, আমি পুরোটা শুনি আগে। ওকে, তো এইবার ওর বাড়িতে ডাকা হয়। এবার মানুষ যখন টাকার একটা যখন লোভ থাকে না, মানুষ কুত্তার মতন দৌড়াই আসে। ওইও যথারীতি ভাবে আসে, এসে তখন বলে যে দেখুন, আপনার ছেলে আমি কাজ করিয়ে দেবো, তো আমাকে এটা তো দিতেই হবে, তার উপর আমাকে এইভাবে করে আমাকে প্রসেস করে আমাকে কলকাতায় পাঠাতে হবে, তো এর জন্য তো আপনাকে দিতেই হবে। তো যথারীতি ভাবে সবাই মনে করে না ভাই, এটা সত্যি ঘটনা,
এটা তো দিতেই হবে, আজকাল টাকা ছাড়া কোনো কথা নাই। আজকাল যে কোনো একটা ছোট কাজ করতে গেলেও টাকার গল্প হয়। তোর বাবা বলে ঠিক আছে, আমার যে যতটুকু জমি আছে সেই জমিটা আমি বেচে দিব, বেচে দিয়ে আমি আপনাকে 2 মাসের মধ্যে আমি টাকা দেবো। তো আমার শ্বশুর বলছে 2 মাসের মধ্যে তো একটু লেট হয়ে যাবে, দেখো আমাকে জন্য অনেকজন বসে আছে পিছন দিকে আর সব পয়সা আলা। তো বলে দেখুন আমাকে তো এতক্ষণ সময় দিতে হবে, আপনি তো আমার ছেলেটাকে দেখেন, আমরা কত কষ্ট করে আমরা ছেলেটাকে মানুষ করছি, দেখুন আমি লোকের বাড়িতে কাজ করি, আপনারও দেখুন, আপনি যখন ভোটের সময় যখন আসেন, আপনি পাওয়ার আসার পরে ভোটের সময় যখন আসেন, আমি আপনাকে কখনো ফিরিয়ে দিই না, আমি আপনাকেই ভোট দিই। উনি যথারীতি ভাবে বলেন তো ঠিক আছে, আপনি 2 মাসের টাইম নেন, যত যত তাড়াতাড়ি পারবেন আপনি ইয়ে করুন, আমি আপনার ছেলের আমি ব্যবস্থা করিয়ে দেবো। তো ও কি করে, ওর ফ্যামিলি থেকে কি করে, জমিটা বিক্রি করিয়ে দেওয়ার পরে ওকে টাকাটা দেয়। টাকাটা দিয়ে দেওয়ার পরে ও কয়েকদিন পর আবার খবর দেয়, তো দেখো এই টাকাটা তো শেষ হয়ে গেছে, আরো কিছু টাকা লাগবে, মোটামুটি আরো 2 লক্ষ টাকার মতো লাগবে। তো তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে তুমি 100% তোমার মোটামুটি 2 মাসের মধ্যে তোমার বাড়িতে জয়নিং লেটার পৌঁছে যাবে। তো ওরা কি করে, এবার একটা ফ্যামিলির মধ্যে, আগেকার ফ্যামিলির মধ্যে একটা নিয়ম আছে যে আমার মানে যদি আমি একটা মেয়ে হই না, তো আমার শাশুড়ি আমাকে একটা বংশের একটা সোনা দেবে, আমি আমার বৌমাকে দিব, তার বৌমাকে ও দেবে, এই একটা বংশের একটা পরিচয় একটা চলে এসেছে, রাইট? তো সেই সোনাটা আমাদের কাছে বন্ধক রাখে। সেই বন্ধক রাখার পরে না, ও মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের সোনা ছিল, তো ও 1.5 লাখ টাকার লোন নেয়। লোন নেওয়ার পরে ওর যে ছেলের যে কাজ করতো, রিলায়েন্সের টাওয়ারের যে কাজ করতো, ও তার কাছে তো একটা কিছু একটা সেভিংস থাকে, সে সেভিংস নিয়ে ও আরো টাকা দেয়। টাকা দেওয়ার পরে তারপরে একদিন ওরা ডিমান্ড করে যে দেখো আমাদের পার্টির থেকে লোকজন আছে, তো তুমি এক কাজ করো, তুমি মোটামুটি 10,000 টাকা মতো খরচ করে তুমি একটু বিরিয়ানির একটা অর্ডার দিয়ে দিও, আমাদের এখানে একটা মিটিং আছে, তো তুমি দিয়ে দিও, তাহলে তোমার কাজটা আরো তাড়াতাড়ি হবে। তো ওই ছেলেটা যথারীতি ভাবে আরো 10,000 টাকা স্যালারি থেকে 10,000 টাকা মিলিয়ে ও বিরিয়ানির একটা ওদের প্রোগ্রাম করে দেয়, ওরা একটা অনুষ্ঠান হয়, ওরা বিরিয়ানিটা ইয়ে করে। তারপরে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে ওর ছেলের কাছে জয়নিং লেটার আসে। ওই ছেলেটা কিন্তু জয়নিং লেটার নিয়ে কাজে জয়নিং হয়ে যায়। এবার জয়নিং হয়ে যাওয়ার পরে 1 মাস, 2 মাস, 3 মাস জয়নিং কিন্তু ওর হয়ে যায়। ওকে, জয়নিং হয়ে যাওয়ার পরে ওর কিন্তু 3 মাসের পরও কিন্তু বেতন আসে না। এবার যথারীতি ভাবে ওকে জিজ্ঞাসা করে আমার বেতন কেন আসছে না। বলছে এটা একটা দেখো, তোমাকে তো এমার্জেন্সি ভাবে ঢুকিয়েছি, এর একটা প্রসিজার থাকে, তোমার এখন দেখো তোমার আমি এখন একটা ব্যাংকের অ্যাকাউন্ট আমি একটা নেইনি, তোমার একটা স্যালারি অ্যাকাউন্ট খুলবে, তোমাকে সবকিছু বলছে দেখুন এইভাবে তো কোনোদিন হয় না, একটা জয়নিং করার সময় সংস্থা একটা স্যালারি অ্যাকাউন্টও একটা ইয়ে করে, যখন আমি জয়নিং করবো, যখন আমি ডকুমেন্টেশন করবো, আমার একটা ক্যান্সেল চেক পর্যন্ত একটা নেই, এটা ম্যান্ডেট। বলছে দেখো এটা গভর্নমেন্টের জব, আমাদের নিজে থেকে আমরা একটা ইয়ে করিয়ে দিই, আর এখানে তোমার একটা প্যানেল থাকে, গভর্নমেন্টের একটা প্যানেল থাকে। ওকে, তো যার জন্য তোমার এটা একটু সময় লাগে, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তো তোমার কাকা, তোমাকে ছোট থেকে বড় করছি, তোমার বাবা আমাকে চেনে, তোমার বাবা এরকম কথা বলতে পারে না। তো এইভাবে বুঝে সুঝে ছেলেটাকে রাখে। 4 মাসের বেলা ওর স্যালারি আসে না, 5 মাসের বেলা ওর কিন্তু বাড়িতে একটা নোটিশ আসে যে তোমাকে কাল থেকে আর অফিস আসতে হবে না। কি বলছো? হ্যাঁ, 5 মাসের বেলা ওর কাছে নোটিশ আসে তোমাকে আর কাজে আসতে হবে না। আর ছেলেটা, এর মধ্যে আমি তোমাকে বলতে ভুলে গেছি দাদা, ছেলেটার কিন্তু বিয়ে ভেঙে যায়। ওর একটা মেয়ের সঙ্গে একটা রিলেশনশিপে থাকে। ওকে, সেই রিলেশনশিপে থাকার পরে ওর বাড়িতে একটা গভর্নমেন্ট একটা যখন জব হয়ে যায় না, তো যে কোনো একটা মেয়ের বাবা মেনে যায়। তো যথারীতি ভাবে ওদেরও একটা সামাজিক ভাবে একটা বিয়ের একটা সব প্রতিযোগিতা চলে। ছেলেটা এর মধ্যে ওর পাশের যে বাড়ি থাকে, ওর হার্ডওয়্যারের দোকান আছে, ওর দোকান হচ্ছে বুনিয়াদপুরের নাম করা দোকান। ওকে, সেই দোকানের মধ্যে গিয়ে ওর সব জিনিসপত্র বাকি নাই। এবার একটা গভর্নমেন্টে একটা সরকারি একটা ছেলে যে কেউ বাকি দেয়, ও নিয়ে আসে মোটামুটি 1,03,000 টাকার মতো বাকি করে, বাড়ির অর্ধেক অংশ তোলে। ঠিক আছে, এবার নিজের আরো কিছু সেভিংস জব্দ করছে, ওর নিজের একটা কিছু সেভিংস নিয়ে ছাদটা ঢালাই করে টোরে বাথরুমে একটা করেছে, 2টো ঘর করেছে। ঠিক আছে, ছাদটা ঢালাই হয়ে গেছে। ওকে, বিয়ে টিয়ে সবকিছু ঠিক। এবার তো ওকে তো বিয়েও তো করতে হবে না। এবার একটা মেয়ে, দেখো ছেলেরা মোটামুটি 30 বছর 32 বছর পর্যন্ত থাকে, একটা মেয়ে কিন্তু অতদিন পর্যন্ত, এবার ওর বাবা যতই পয়সাল হোক না কেন, অতদিন পর্যন্ত কিন্তু কেউ রাখে, সবাই চায় যে আমার মেয়ের একটা পার হয়ে যাক, রাইট? তোর বাবা মাও একটা চেয়েছিল। তো যাই হোক, ছেলে যখন ওর যাকে ভালোবাসে, সে এখন যখন একটা গভর্নমেন্ট এমপ্লয়, তো ওই ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়। যখন ছেলেটা যখন জব যখন চলে যায় না, এবার দেখো কারো যখন একটা জব যখন চলে যায়, কোনো মেয়ের বাবা মাই
আমার যদি নিজের বোন হতো না দাদা, আমি নিজেও চাইতাম না যে আমার ওই ছেলেটা কি করে আমার মেয়েকে খাওয়াবে, রাইট, বা আমার বোনকে কিভাবে খাওয়াবে। তো যথারীতি ভাবে মেয়ের বিয়েটা কিন্তু, ছেলে মেয়ের বিয়েটা কিন্তু ভেঙে যায়। ছেলেটা কিন্তু সেই সময় কিন্তু পুরোপুরি ভাবে ভেঙে যায় যখন ওর জবটা কিন্তু চলে যায়, যখন ওর বাড়িতে নোটিশ আসে যে কাল থেকে তোমাকে আর অফিস আসতে হবে না। ছেলেটা কিন্তু সব জায়গায় দৌড়াদৌড়ি করে, ওকে একটাই কথা আসে যে তুমি কাল থেকে আর অফিস আসবে না, একটা একদম মুদ্রা কথা, কাল থেকে তুমি আর অফিস আসবে না। সেই জায়গায় তুমি যদি থাকো তাহলে তোমার কেমন মনে হয় বলো? যার জন্য তুমি নিজের বাড়ির যে যেটা করে তুমি খেতে, যার মধ্যে তুমি বাড়ির যে তুমি যে ভাত খাও তারও যে তুমি ঠান্ডা লাগিয়ে যে চাল করতে, সে জমি যদি বিক্রি করে তুমি যদি টাকা দিয়ে যদি তুমি চাকরি নাও, তারপর তুমি যে যে ভাতটা, সেই ভাতটাও তোমাকে আমি কিনে খেতে হবে। তুমি যে চাষ করবে সেই ভাতটাও তো নেই, সেই জমি বিক্রি করো, তাহলে তোমার কেমন লাগবে তুমি সেটা একবার ভাবো। সেই জিনিসটাও হয়েছে, বুঝতে পেরেছো? খুব প্যাথেটিক সিচুয়েশন। হ্যাঁ, তো ছেলেটা কি করে, মেয়েটাকে কন্ট্রাক্ট করে। মেয়েটা একটা কথা কি বলে জানো? কি বলে? বলে তোমার সঙ্গে আমি একটা সময় কাটিয়েছি, সেটা আলাদা ব্যাপার, তুমি জব করেছো, তোমার সঙ্গে প্রেম করেছিলাম, তোমাকে আমি কোনোদিনও, তোমার সঙ্গে যখন আমি গল্প করে তোমাকে একটাই কথা বলেছিলাম যে তুমি একটা জব করো, তুমি একটা হও। কালকের ডেটে তোমার মা তো লোকের বাসা বাড়ি কাজ করে, তো আমিও কি লোকের তাহলে বাসা বাড়ি কাজ করতে যাবো তোমাকে বিয়ে করে? তুমি ভাবো এই জিনিসটা, ভাবলে পরে কতটা কষ্ট লাগে। একটা মেয়ে হয়ে কথা বলেছিল, আমি ওর উপরে কোনো দোষ দিচ্ছি না, যে কোনো মেয়ে হয়ে একটা কথা বলবে। একটা মেয়ে যখন একটা বাবার কাছে একটা রাজকন্যা হয়ে থাকে, কোনো মেয়ে, আমরা একটা ছেলে, আমরা কখনো চাইবো না যে একটা মেয়ে আমার বাড়িতে এসে কখনো একটা ভিখারি হয়ে থাকুক, বুঝতে পেরেছো? তো সেই মেয়ে কথা বলেছিল, আমার আজও কানে কথাটা, সরি, ওই মেয়েটা এই কথাটা বলেছিল, বুঝতে পেরেছো? তো সেই সময় ছেলেটা এই কথাগুলো শুনে মেয়েটার কাছে অনেকবার রিকোয়েস্ট করে, তো দেখো যেটা হওয়ার হয়ে গেছে, আমাকে তুমি সময় দাও, আমি দিল্লি মুম্বাই যে কোনো জায়গায় গিয়ে আমি একটা কাজ করবো। বলছে দেখো আমার বাড়ির সব আত্মীয়রা জানে, মেয়েটা বলে আমার বাড়ির সব আত্মীয়রা জানে তুমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, তুমি এখন যদি বাইরে গিয়ে যদি কাজ করো আমি কি করে মুখ দেখাবো? আর আমি বাবার একটা মেয়ে, আমি কিভাবে মুখ দেখাবো? আমারও তো একটা ইচ্ছা করে যে আমার বড় একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বান্ধবীরা আছে, আমি তো ওদেরকে বলবো যে আমার বড় একটা, আমার হাজবেন্ড যাকে আমি বিয়ে করেছি, যাকে ভালোবেসে, যে যার সঙ্গে আমি এখন আছি, সে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার যদি কালকের ডেটে যদি আমার একটা ছেলে বা হোক বা মেয়ে হোক, আমি তো আমার তো তার কর্তব্য যে আমি যেটা চাইবো আমি তাকে সেই মুহূর্তে আমি তাকে এনে দিব। না আমি কি বলবো যে আমি কালকে এনে দিব? তুমি এই জিনিসটা পারবে না। ছেলেটা কিন্তু ওকে বারবার বলে দেখো সবারই, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, আমি তো ভাঙিনি, আমার তো কাজ গেছে, আমি কালকের ডেটে যখন আমি কোনো একটা অন্য কাজ করবো আমারও তো খারাপ লাগবে। যে জায়গায় আমি যে সুবিধা পেতাম সেই সুবিধা এখন আমি প্রাইভেটে গিয়ে আমি পাবো না। আমি একটা যথেষ্ট একটা শিক্ষিত ছেলে। বললেন না আমি তোমাকে কোনোভাবে এইভাবে আমি প্যাচাপ না, তুমি আমাকে আর কল করবে না, আমি তোমাকে, দেখো আমি তোমাকে ভদ্রভাবে বলছি, এরপরে যদি তুমি আমাকে কল করো আমি তোমাকে কিন্তু পুলিশে দিতে বাধ্য হবো। আমি বারবার করে বলছি আমি কিন্তু পুলিশ কেস করতে বাধ্য হবো, তুমি আমাকে ডিস্টার্ব করছো। এবার মেয়েদের কেস কিন্তু খুব দাদা হাই, তুমি ভালো করে জানো, রাইট? তো ছেলেটার ভয়ে কল করেনি। এইভাবে 2-4 দিন মেয়েটার সঙ্গে রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা করে, মেয়েটা ওকে ইগনোর করে, অনেক জায়গায় অনেক ভাবে অপমান করে। তো ছেলেটা কি করে, এগুলো অপমান সহ্য না করতে পারে না, ওর বাড়ির কিন্তু ঘরের পুজো হয়নি, সেই ঘরের মধ্যে কিন্তু ফাঁসি লাগায়। বাথরুম যে আছে না, বাথরুমে কেবল ছাদ ঢালা হয়েছে, ছাদের যে রেলিং আছে না, মানে ওই যে তোমার যেখানে বাল্ব জ্বলে না, একটা ইউ আকৃতি যে থাকে, যেখানে ফ্যান লাগায় বা তোমার বাল্বের কোন একটা ভাবে কর্ষণ করে, সেই জায়গায় কিন্তু ফাঁস লাগে মারা যায়। পরদিন ওর মা যখন সকালবেলা, যখন ভোরবেলা, যখন ঘরে উঠোন যখন ঝাড় দেয় না, বাথরুমে যখন যায় তখন দেখো ছেলে ফাঁস লাগিয়ে মরে গেছে, বুঝতে পেরেছো? তো যথারীতি ভাবে ওকে ওর সৎ কাজ পূরণ করে টুরে নিয়ে গিয়ে ওকে সপ্তাহ, মানে ওর পুরানোর কাজটা হয়। এবার পুরনো হয় তোমার আমি বলে দিচ্ছি, যে জায়গা দিয়ে আমি যাই না সেই জায়গা থেকে, মানে তোমার যে রাস্তাটা যে আছে সেই জায়গা, যে বাবালা গাছ যে আমার গাড়ির সামনে যে পড়েছিল তার কিছুটা দূরে মাঠের মধ্যে একটা শ্মশান আছে, সেই শ্মশানকে পুরনো হয়।
ওকে। আর তুমি একটা কথা জানো কি জানো না আমি বলতে পারছি না, তেঁতুল গাছ হোক বা বট গাছ হোক বা পিপড় গাছ হোক বা বাবলা গাছ হোক, এগুলোর মধ্যে ভূতের বাসা কিন্তু অনেক বেশি হয়। আই থিঙ্ক তুমি এই যে ঘটনাটা এখন বললে, তুমি আগের দিনও এটা আই থিঙ্ক বলেছিলে, ঠিক আছে, বাট এতটা ডিটেলসে বলোনি। হ্যাঁ মানে কালকে, মানে আমি জানি না কালকে আমি কেন বলতে পারিনি, বাট আমি কালকে তুমি বললাম না আমি ঘরের নিজের রেলিং এর উপর ইয়ে করতাম, তারপরে তোমাকে আমি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট রেকর্ডিং কালকে আমি যে তোমাকে ঘটনাটা বলেছিলাম, বাট কালকে তোমার সঙ্গে ঘটনা আমি বললাম না দাদা, আমি আর ঘটনাটা ইয়ে করতে পারছি না, কারণ আমার শরীরের পরিস্থিতি খুব খারাপ হয়েছে। আমি তারপরে আমি ওখানে গেলাম, আমার শরীরের পরিস্থিতি এত বিপি লো হয়ে গেছে না দাদা, তুমি বিশ্বাস করো না, আমার মা লেবু, লবণ, জল আমাকে কন্টিনিউ দিয়েছে, আমার বিপি এতটা মানে এতটা ইয়ের মধ্যে আমার শরীর ঘেমে গেছে। বুঝতে পারছি। তারপর কি হয় বিশ্বজিৎ? হ্যাঁ তারপরে আমি তোমাকে ঘটনাটা বলি দাদা। এবারে এই ঘটনাটা তুমি শুনলেই, যেটা তোমার হয়েছিল, যেটা আমি ওর বাবা মার কাছ থেকে আমি পরে কন্ট্যাক্ট করে শুনতে পেরেছিলাম। Okay? এইবার আমি বলেছিলাম না যে এর মধ্যে আমার শ্বশুর প্লাস আমার বন্ধু বান্ধব সব জড়িত। এবার আমি তোমাকে এর আগে তোমাকে বলেছিলাম যে ওর যে গোল্ড যে ছিল বাড়ি, যে একটা পূর্বপুরুষে একটা যে গোল্ড ছিল সেটা বন্ধক রেখেছিল, আমার যে বন্ধু সুব্রত, সেই বন্ধুর কাছে যাওয়া হয়। ওর বাবা মা বলে দেখো এবার লোন নেওয়ার পরে ওর তো মারা গেছে, তো এবার কিছু সেটেলমেন্ট হোক বা কিছু করে ওই সোনাটা আমাকে দিয়ে দাও যেটা আমার পূর্বপুরুষের, আর এবার আমার টাকা দেওয়ার মতো কোনো সমস্যা, আমার তো টাকা দেওয়ার মতো আমার কোনো ইয়ে নেই, আমার যে আর্নিং যে মেম্বার সেই তো মারা গেছে, এবার তো যিনি আছেন আমার যে হাজবেন্ড আছে উনি তো এরকম কাজ করতে পারেন না, এবার তোমাকে যদি টাকা নিতে হয় তো আমাকে কিছু সময় দিতে হবে, তুমি গোলটা নিলামি করে দিও না, এতদিন তোমার কাছে করছি। আমার বন্ধু কি করে বলতো, সেই গোলটাকে নিলামি না করে নিজের পকেট থেকে টাকা লাগিয়ে সেই গোলটাকে নিজের কাছে রাখে, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছো? ও গোলটা কিন্তু নিলামি করে, ও বলে আমি নিলামি করিয়ে দেবো, নিলামি করে নিজের কাছ থেকে টাকা লাগিয়ে গোলটাকে নিজের কাছে রাখে, নিজের কাছে রাখি, নিজের বাড়িতে রাখে। তো যাই হোক, এইবার মানুষের মধ্যে এবার যে ছেলের একটা বিয়ে ঠিক হয়ে যায়, সেই বিয়ে যে ভেঙে যাওয়ার পরে ওর যে মৃত্যু হয় নিজের বাড়ির পুজো না হওয়ার সেই বাড়ির মধ্যে, তো সেই ছেলেটা কি তৈরি হয় তো এবার তুমি ভাবো। বুঝতে পেরেছো? ওকে, এইবার আসি আমার ঘটনায়। এবার তো ওর কাছ থেকে ঘটনাটা জানা হলো, এবার ওই ঘটনাটা জানার জন্য আমি অনেকজনের কাছ থেকে আলোচনা করে ওর বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে এই ঘটনা আমি জানতে পারি। তো ওর সঙ্গে বাস্তবতা, এবার যে তান্ত্রিক যে ছিলেন উনি আমাকে মোটামুটি বলেছিলেন, ছেলেটার নাম আমাকে বলে দিয়েছিলেন, বলতে তুমি যদি ওর সঙ্গে ইয়ে করো, তোমাদের যখন কোনো লোকাল পরিচিত যদি থাকে বা ওই ছেলের আশেপাশে কোনো যে পরিচিত থাকে তো তুমি কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট করেছিলাম, কন্ট্যাক্ট করে নেওয়ার পরে আমি জানতে পেরেছিলাম ঘটনাটা তো আসলে কি হয়েছিল। ওকে, তো ঘটনা আমি শেয়ার করলাম তোমাকে। এইবার আমার বাড়িতে, এবার আমার বাড়ির ঘটনা বলছি, আমি সেই সময়ও ভাড়া বাড়িতে আছি, আমি নিজের ঘর আমি তখনও করতে পারিনি। ওকে, তো সেই সময় কি হয়, একদিন আমি আমার বাবা সন্ধ্যেবেলা কথা বলছি, মানে একটা গল্প, একটা বাড়ির আলোচনা হয় না, সে আলোচনা করতে করতে হঠাৎ করে আমার চোখ মুখের ফেস কিন্তু চেঞ্জ হয়। আমি আমার বাবাকে কিন্তু ডাইরেক্ট কিন্তু চর মারা চালু করি। আমি আমার বাবাকে ডাইরেক্ট কি বলি জানো, মানে যেটা আমার মায়ের ভাষায় শুনি, আমার বাবাকে আমি ডাইরেক্ট বলি, আমি তোর বাড়িতে আছি, আমি কারো কোনো ক্ষতি যখন করছি না তো তুই আমাকে কিন্তু বাধা কেন দিচ্ছিস? বুঝতে পেরেছো? আমি যখন তোর বাড়িতে আছি, আমি যখন কারো ক্ষতি যখন করছি না তো তুই আমাকে বাধা কেন দিচ্ছিস? আমার বাবাকে কিন্তু এই করে কিন্তু আমি গলা কিন্তু টিপে আমি কিন্তু সোজা কিন্তু দাঁড় করাই। তো আমার মা আসে আমাকে চর থাপ্পড় মানে আমাকে কোনোভাবে শান্ত করে, শান্ত করে আমাকে কিন্তু ঘরের মধ্যে বন্ধ করে দেওয়ার পরে আমার পরদিন কিন্তু আমার কোনো ইয়ে নাই, আমাকে পরদিন আমার খোলে খাওয়া দাওয়া ইয়ে করে, শরীর কিন্তু আমার প্রচুর দুর্বল। ওকে, পরদিন আমি ঘর থেকে বাড়িয়ে যাওয়ার পরে আমি কাজে বেরোই, ঠিক আছে, কাজে বেরিয়ে নেওয়ার পরে না আমার কি মনে হয় জানো, আমি যখন কাজ থেকে যখন বাড়ি ফিরি না, আমার কাজের মধ্যে টেন্ডেন্সি একটাই, যখন আমাকে কোনো কাস্টমার যখন ফোন করে বা দাদা আমাকে এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে যেতে হবে, আমি সিধা ওকে বলি যে আমি আপনার একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনি কল করে নিয়ে ওর ট্যাক্সিতে চলে যান বা ওর কারের মধ্যে নিয়ে চলে যান, আমি যেতে পারবো না, আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি। মানে একটা কাজের প্রতি আছে একটা আগ্রহ সরে যাওয়া, সেই জিনিসটা আমার সঙ্গে হওয়া চালু করে। বুঝতে পেরেছো? আমার বাড়িতে কিন্তু আমি যদি কাজ না করি বা আমার বাবা যদি হোটেলে গিয়ে যদি কাজ না করে, আমার বাড়িতে কিন্তু চাল পর্যন্ত আসবে না। আমি কিন্তু সেই সিচুয়েশনে চালু করি যে আমার কাছে আসা প্যাসেঞ্জারকে আমি কিন্তু ঘুরিয়ে দিই।
ঠিক আছে, আমি বাড়িতে এসে আমার কাছে একটাই নিয়মিত একটা টেন্ডেন্সি থাকে, যেটা এখন আমার মধ্যে আছে, যে আমি করব। আমার কাছে একটাই টেন্ডেন্সি যেটা থাকে, আমি একটা করব। কারণ আমি যদি করি, ঠিক আছে, আমার ওয়াইফের, আমি একটা হলাম রক্ষা কবচ, আমি যদি করি তা আমার ওয়াইফ একদম ফ্রি হয়ে যাবে, যেতে আমি ওর সঙ্গে থাকতে পারি। ক্লিয়ার করতে পেরেছি তোমাকে? হুম। তো যাই হোক, এইভাবে চলতে 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 আমার মা কি করে, বাড়িতে নিয়মিত পুজো চালু করে। আমার বাড়িতে কি হয়, মা ওই বিষ্ণু ঠাকুর হয় না, একটা বৃহস্পতিবারের একটা পুজো হয়, বিষ্ণু ঠাকুরের পুজো, সেটা পাঁচালি পড়া চালু করে। পাঁচালিটা আমার মা কি করে, আমার মা তো দেখো, আমার মা হচ্ছে একটু বিহারিটা, মানে বিহারি, আমার বাড়ির মধ্যে না এখনো ছট পুজো হয়। তো এখন কি হয়, মানে ডালাটা এবার এখানে তো ছট পুজো এরকম কেউ জানে না, তো এখানে কি হয়, ডালা তো নিয়ে যেতে আমরা পারি না। ছট পুজোর সময় তুমি দেখো মাথায় করে ডালা নিয়ে যেতে হয়, রাইট? ডালা কুলো নদীর মধ্যে নেমে করতে হয়। তো আমার মা এরকম পুজোটা আগে করতে, এখানে করতে পারে না। তো আমার মা কি করে, গায়ে উপাস করে, মানে এমনি উপাস করে। আমার বাড়ির সামনে যে নদী আছে, সেখানে নদীতে একটা তোমার আখ প্লাস আম পাতা এগুলো নিয়ে, সরি পান পাতা নিয়ে পুজো করে, ঠিক আছে। পুজো টুজো করে টরে নিয়ে উঠে আসে। এখানে তো ওইরকম কোনো নেই, সুবিধা নেই, ফলমূল একটা কিনতে গেলে এখানে অনেক কিছু আছে। তো যাই হোক, এইবারে আমার বাড়িতে যখন পূজা করা যখন চালু করে, আমার টেন্ডেন্সি তখন চেঞ্জ হয়। আমি যেই ঘরে আমি যে থাকি, সেই ঘরে দুটো ফটো লাগাই, আমি ফটোটাকে ধরে সিধা ছিঁড়ে দিই। আমি ওকে একটা কথা বললাম, তোমাকে যদি থাকতে হয় তো আমার নিয়ম মেনে চলতে হবে। এখানে কোনো ঠাকুর বা কোনো এখানে পুজো চলবে না। আচ্ছা। আমার এখানে কোনো পুজো চলবে না, আমার বাড়িতে এখনো পুজো হয় না, কারণ এখানে আমি আছি। আমার এই জায়গায় কোনোভাবে পুজো আমি এখানে অ্যালাউ করি না, হুম হুম হুম। ঠিক আছে। তো এইবার আমি ঘটনায় আসি। হুম। একদিন আমার ছেলে খেলছে, মানে তখন ছেলে কেবল হাঁটু পাড়া শিখেছে, ঠিক আছে। আমার ছেলে খেলছে, আমি উপরে বসে আছি, বসে কাজ করতেছি। তখন আমি ক্যান্সারের পেশেন্ট, ঠিক আছে, কাজ করছি। আমার তখন ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে। তখন আমি গভর্নমেন্টের আন্ডারে আসিনি, আমার গভর্নমেন্ট আন্ডার কিছুদিন হয়েছে, 2 থেকে 3 মাস হয়েছে, ওকে। তো সেই সময় কি হয়, আমার ছেলে খেলছে। তো আমার ছেলের খেলতে খেলতে না, দরজার যে কোণ যে হয় না, দরজার যে কোণ, সেই কোণের মধ্যে আমার ছেলের পায়ে হাঁটুতে লেগে না একটু ছিলে দেয়। ছিলে গিয়ে তো এবার একটা কোনো বাচ্চা যখন ছিলে যখন যায় না, যখন কেটে যখন ছিলে যায়, তখন কি মনে হয় যে একটু রক্ত বাড়ায় না, সেই রক্তটা আমরা কি করি, জল দিয়ে ধুয়ে দিই, ঠান্ডা বরফ লাগাই। কিন্তু সেই সময় গিয়ে আমি রক্তটা চাটি, যথারীতি ভাবে চাটি। আর যখন রক্তটা যখন শেষ হয়ে যায় না, আমি আবার 5টা ব্লেড তুলে আবার আসি একটু করে কাটে আবার রক্ত বার করছি। কি বলছো? তুমি এই জিনিসটা বিশ্বাস করবে, এই জিনিসটা আমার সঙ্গে হয়েছে, আমি এই জিনিসটা করেছি। আমার মানে আমি তোমাকে বলেছি না কি, আমার কাঁচা মাংস রক্ত এখনো খেতে ভালো লাগে। আমি কোনোভাবে চাই যে কারো কোনোভাবে কোনো জায়গায়, ভাল লাগে না এটা অন্য কারোর ভালো লাগে? এটা আমার ভালো লাগে, আমার রক্ত খেতে আমার ভালো লাগে। আমার মেন খাদ্য হলো আমার এই রক্ত বা কাঁচা মাংস, এই জিনিসটা আমার চাই। আমার ওর ছেলের যখন আমি নিজে কেটে আমি রক্ত বের করে আমি খেয়েছি, বুঝতে পেরেছো? শুনছি, তারপর বলো। হ্যাঁ, তারপরে যখন এই জিনিসটা যখন দেখে, আমার ওয়াইফ যখন দেখে, তো যথেষ্ট আমাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, নিজের ছেলেটাকে এরকম করছো? তোমার যদি এরকম যে পরিণতি থাকে, তো মেন্টালি তুমি হ্যারাসমেন্ট হয়েছো, তো মেন্টালি তুমি পাগল একটা, তুমি চলে যাও এখান থেকে। তা আমি কি করি জানো, আমি চুপচাপ করে ওখান থেকে বেরিয়ে যাই। এবার আমি তোমাকে, যারা গোয়ার দর্শক, আমার যদি কেউ যদি গোয়ার দর্শক এখানে যদি হয়ে থাকে, আমি তাদেরকে বলতে চাই, যখন তোমার বাগা বীচ থেকে বেরিয়ে ক্যালাঙ্গুটি ডান সাইডে একটা রোড যায়, সেই রোড যায় তোমার একটা ব্রিজের কাছে যায় থাকে, সেই ব্রিজের কাছে গিয়ে আমি ওখানে বসে থাকি। বসে থাকি আমি ওখানে একটাই জিনিস চিন্তা করি, যে আমি এখানে এসেছি কেন, আমার বেঁচে থাকে কি লাভ, আমি যে মরে যাই তাহলে তো আমার একটা সুবিধা হয়। আমি যথেষ্ট মরার চেষ্টা করতে মরতে পারি না। আমি জানি না এটা ভগবানের আশীর্বাদ নাকি, কিন্তু আমি তোমার সত্যি কথা বলছি দাদা, আমি মরে যেতেই চাই। তো সেই সময় আমার বাবা এসে এই ঘটনা কিন্তু বেশি দিনের না, এই ঘটনাটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার মার্চ ডিসেম্বরের ঘটনা, ঠান্ডার সময়।
তোমার 15 কি 16 তারিখ হবে। ওকে, সে সময় বাবা আসে, বাবা এসে বলে, দেখ আমি বুঝতে পারছি তোর সঙ্গে কি হচ্ছে, আমি তোকে বাঁচাবো, তুই তো আমার ছেলে, তোকে গোটা দুনিয়া তোকে যদি অন্য কিছু ভাবে, কিন্তু তোকে আমি আমার নিজের ছেলেই ভাবি, তোর মধ্যে যে আছে বা কি আছে আমি তোকে বাঁচাবো। তোমাকে যদি কেউ পিটাতে চায় তো তোমার মনে কি টেন্ডেন্সি আসবে বল? বুঝতে পারছি ব্যাপারটা, প্রতিহিংসা হ্যাঁ। পরায়ণ হয়ে উঠবে সে। হ্যাঁ, তোমাকে যদি কেউ পিটানো চিন্তা করে, তোমার মনের মধ্যে কি হয়? আমি কিন্তু একটা খুব কষ্টের সিচুয়েশনে পার হয়েছি। আমার বাবা আমাকে ঘরে নিয়ে আসে, অনেক বুঝায়, বুঝানোর পরে খাওয়া দাওয়া করে টোরে করে, ঠিক আছে। তারপর দিন থেকে আমার বাবার শরীর খারাপ হওয়া চালু করে। কিরকম শরীর খারাপ হলে? হঠাৎ করে ডায়রিয়া হওয়া চালু করে, ঠিক আছে। আচ্ছা। ডায়রিয়া হওয়া চালু হওয়ার পরে আমরা যথেষ্ট ভাবে এখানে মণিপাল হসপিটালে আমরা ট্রিটমেন্ট করাই। মণিপাল হসপিটাল একটা কস্টলি একটা খরচ হয়। তো বাবা বলে, দেখ আমাকে ট্রিটমেন্ট করে, এখানে এত টাকা খরচ করে এইভাবে আমাকে ট্রিটমেন্ট করাচ্ছে, আমাকে তুই আর গভর্নমেন্ট। আমি বললাম, দেখো তুমি আমার বাবা, টাকার এখানে কোনো গল্প আসছে না, যেই করে হোক আমি রাত্রে ভুলেও আমি রাত্রে কাজ করবো, আমি তোমাকে বাঁচাবো। তুমি একটা বিশ্বাস করবে না কৌস্তব দা, আমার বাবা একটা পেশেন্ট হয়ে ওখানে ভর্তি হয়েছিল, মানে একটা পেশেন্ট হয়ে একটা ভর্তি হয়েছিল, কিন্তু আমার বাবার আনন্যাচারাল ডেথ হয়েছিল, তাতেও আবার পোস্টমর্টম হয়েছে। তুমি বিশ্বাস করবে জিনিসটা? কোনো একটা মানুষ, ফর দ্য এক্সাম্পল আমি তোমাকে বলেছি, কোনো একটা মানুষ, ঠিক আছে, একটা হার্টের পেশেন্ট হয়ে যদি ভর্তিও যদি হয়, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, ওকে, কোনো একটা মানুষ যদি হার্টের পেশেন্ট হয়ে যদি ভর্তি হয়, তারপরে যদি ওর আনন্যাচারাল যদি ডেথ হয়, তারপর পুলিশ কেস হয়, তারপর যদি পোস্টমর্টম হয়, সেই সময় তুমি কি করবে? বুঝতে পারছি। যে তোমাকে হাত ধরে তোমাকে পথ চলা শিখাইছে, যে তোমাকে ছোট থেকে বড় করেছে, যে তোমার জন্য সবকিছু করেছে, তার যদি চিরা ফাটা বডি দেখো, তোমার কেমন লাগবে? সেই জিনিসটা দাদা আমি দেখেছি। আমার বাবা আমাকে লাস্ট দিন একটাই কথা বলেছিল, আমার কাছে একটা মনে করে, আমার বাবা আমাকে লাস্ট দিন একটাই কথা বলেছিল, যে আমি তোর সঙ্গে আমার সম্পর্ক এত দূরেই ছিল, এবার তোকে যা করতে হবে, একটা জিনিস তুই মনে রাখবি, তোর উপর তোর বাবার আশীর্বাদ আছে, তার উপরও ভগবানের আশীর্বাদ আছে। তোকে, তোর ফ্যামিলিকে প্লাস তোকে নিজেকে বাঁচাতে হবে, কারণ তোর যদি কিছু হয়, তুই, তোর ফ্যামিলি গোটা রাস্তায় নেমে আসবে। আমার কাছে এই কথাটা আমার কানে দাদা আজও বাজে, এই কথাটা দাদা আমার কানে আজও বাজে। আমি জানি না এর মধ্যে ভৌতিক ঘটনাটা কতটা, এদের এর মধ্যে ইমোশনাল জিনিসটা অনেক আছে। আর সেই সময় দাদা আমি তোমার একটা কথা বলি, আমার যে কি বলবো, আমি তো তোমাকে বললাম না যে এর মধ্যে আমার কাজে আমার মন করতো না, তার মধ্যে বাবার অসুস্থ প্লাস মণিপাল হসপিটালে আমার কিন্তু আর্থিক সমস্যা কিন্তু আরো কমে যায়। আমার কিন্তু মানে তুমি বিশ্বাস করবে না, সেই সময় কিন্তু আমার পরিস্থিতি আরো বাজে হয়ে যায়। তুমি বিশ্বাস করবে না, বাবার যে পোস্টমর্টম করার জন্য আমার কাছে যে 500টা টাকা যে চায় না, আমাকে বন্ধুর কাছ থেকে ধার নিয়ে দিতে হয়। তুমি বিশ্বাস তো, আমার কাছে বন্ধুর কাছ থেকে নিয়ে আমার কাছে ধার করে দিতে হয় ওকে। ওকে ওকে, বাবার সৎকার কাজ করা হয়, সৎকার কাজ করে যথেষ্ট ভাবে মা আমার ভেঙে পড়ে। এইদিকে তারপরে বাবা মারা যাওয়ার পরে বলে না, বাবা মারা যাওয়ার পর বাবার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। তারপরে আমার এইদিকে গভর্নমেন্টের আন্ডারে আমার কাছে আসে, কন্ট্রাকচুয়াল সরে আমার গভর্নমেন্টের আমি এমপ্লয়ি হই। ওকে, তারপরে এখন পরিণতি ভাবে ঠিকঠাক যাচ্ছে। এবার আমি তোমাকে কিছুদিনের আগে ইনসিডেন্টের, আমি তোমাকে বলেছি না এই ঘটনা এখনো শেষ হয়নি, যখন শেষ হবে তখন আমি তোমাকে বলবো যে এই ঘটনা কিভাবে শেষ হয়েছে। আর এই ঘটনার শেষ আমি জানি, বিশ্বাস যে তুমি পারবে। আমার এই জন্য তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা, আমার এই জন্য তোমার সঙ্গে ঘটনাটা শেয়ার করা। বুঝতে পারছি বিশ্বজিৎ। ওকে, দেখো এর মধ্যে ভৌতিক বলে কিছু নাই। এই অনেক ঘটনা আমি শুনতে পারি ভৌতিক ভাবে, এই হলো ওই হলো, ভৌতিক ভাবে কিছু হয় না দাদা। একটা ভৌতিক একটা বাড়িতে প্রেত বা কোনো যদি একটা কোনো অন্য কোনো কিছু বাড়িতে একটা প্রবেশ করে না, একটা বাড়ি, ভালো বাড়ি, একটা হাসি বাড়ি দাদা যথেষ্ট ভাবে খারাপ হয়। আমার সঙ্গে সেই জিনিসটা হয়েছে। আমার সঙ্গে দাদা
আজকে যদি তোমাকে আমি ক্লিয়ার করে বলছি, আজকে যদি আমার কিছু হয় না দাদা, কালকে ডেটে আমার ফ্যামিলি রাস্তায় চলে আসবে। আমি চাই দাদা আমি বাঁচতে। তুমি বিশ্বাস করবে না দাদা, আমি আমার 2 থেকে 3 দিন আমি গলায় ধরিয়ে লাগিয়েছিলাম। তুমি যদি চাও তো আমার গলার মধ্যে এখনো কালো দাগ পর্যন্ত আছে। ইভেন কালকে রাতে যেটা করছিলাম, আমি কালকে রাতে দাঁড়িয়ে আমি যে ঘরে যে রেলিং আছে না, সরি ছাদের যে রেলিং আছে না, সেই রেলিং এর মধ্যে একটা কোনো সুস্থ মানুষ কখনো হাঁটতে পারে না। আমি সেই জিনিসটা আমি করেছি। আমি তারপরে আমার বাড়ি থেকে প্রচন্ড ভাবে আমার বিপি লো হয়েছে। বিপি লো হয়ে যাওয়ার পরে আমাকে পরবর্তীকালে আমাকে মা বললো চল ডাক্তারের কাছে চল, একটা লোকাল ডাক্তার আছেন যিনি, মানে ক্লিনিক যে আছে, মানে বড় হসপিটাল নয়, ক্লিনিক আছে, সেই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। উনি আমাকে গ্লুকোজ চড়ান প্লাস ব্লাডের স্যাম্পল নেন। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, রাইট? তারপরে এখন পর্যন্ত রিপোর্ট আছেন, উনি বললেন সন্ধ্যাবেলা নিয়ে আসো। এখন তো সন্ধ্যা হয়নি, তো সন্ধ্যাবেলা আমি গিয়ে নিয়ে আসবো। দেখো বিষয় আগের দিনে তোমার যে ঘটনাটা ছিল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর আজকের যে ঘটনাটা, ওটা কজ, এটা এফেক্ট, এটা হচ্ছে আফটার এফেক্টের ব্যাপারটা, ঠিক আছে। এটা আফটার এফেক্ট। আর তারপরে আমি তোমাকে বলেছিলাম, তারপরে আমি তোমাকে এই জায়গায় একটা ঘটনা আমি মিস করেছি দাদা। বলো। এই জায়গায় আমি একটা ঘটনা মিস করেছি। তারপরে যখন আমার ঠাম্মার যখন ঘাড় মোটকে যখন মৃত্যু হয় না আমার, তারপরে তুমি একটা জিনিস বিশ্বাস করবে না, আমার দিদা আসে ঘরে, রাইট? আমি বলেছিলাম না আমার দিদা, যখন আমার মামার যখন মৃত্যু হওয়ার কিছুদিন আগে আমার দিদা আমার ঘরে এসেছিল। এর আগের এপিসোডে বলেছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ, সেই দিদা কি হয়েছে জানো? কি হয়েছে? আমার ঠিক বাবা কিছুদিন এক্সপায়ার হওয়ার আগে, মোটামুটি মনে করো এটা তোমার মার্চ চলছে, তো আমার বাবা এক্সপায়ার হয়েছে ফেব্রুয়ারির 2 তারিখে। এটা হয়েছে তোমার জানুয়ারির 2 তারিখে। আমার যে দিদা আছে না, সেই দিদা নিজের শুয়ার ঘরে কার্বোলাইট অ্যাসিড, মানে যে কার্বোলাইট অ্যাসিড জানো তো? হ্যাঁ, সাপের জন্য দেয়। হ্যাঁ, সেই কার্বোলাইট অ্যাসিড গোটা বোতল নিজে খেয়ে নিয়ে মারা গেছে। কার্বোলাইট অ্যাসিড নিজে একটা গোটা একটা বয়স্ক লোক, যে সময় এর মোটামুটি উনার বয়স 76 বছর এজ, উনি কখনো করবেন না, এত কাজ বাদে কাল উনি মরবেন, তারপরে উনি কেন করবেন? উনি যখন করেন, বাবা যখন মারা যান তখন আমি মরলাম তো না। এর পরে যদি কিছু হয়, সেটা খুব খারাপ হবে, আর আমার ফ্যামিলিও খারাপ হবে। তারপর আমি তোমাকে একদিন এসএমএস করলাম রাতে যে কৌস্তবদা, আমার সঙ্গে একটা ঘটনা আছে, প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো। আমার একটা ঘটনা আছে, আর আমি এখন একজনের একটা ক্যান্সার পেশেন্ট। আর তুমি বিশ্বাস করবে না দাদা, যেদিন দিওয়ালি যখন মানায়, সেদিন আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। তার আগের দিন না, আমার উপর মনে হলো যে আমার উপর কোনো একজন আমার গলা ধরে, আমার গলার মধ্যে কেউ মুখ লাগিয়ে আমার গলার মধ্যে কামড় বসিয়েছে। আমার গলার মধ্যে যথেষ্ট ভাবে একটা কালো দাগ পড়ে। তারপরে 2 দিন আমি হসপিটালে অ্যাডমিট হই। তারপরে আমাদের হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, সবাই যখন মনে করে না যে এই মানুষটার বাঁচবে না, একটা মানুষটা একটা আকৃতির একটা ছোট হয়, তুমি মানো এটা? যখন কোনো একটা মারা যায় না, ওর একটা ভাবভঙ্গির একটা আলাদা মনে হয়। সেই সময় ভাবভঙ্গি দেখো সবাই মনে করছিল যে এই ছেলে আর বাঁচবে না। তো আমাদের হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, চিতা বানানোর জন্য না একটা সুতা দিয়ে একটা মাপা হয় যে কত সাইজের একটা চিতা বনবে, রাইট? এটা মানো? এটা জানো তুমি? হ্যাঁ জানি। হ্যাঁ, তো আমার বডির সঙ্গে সেই সুতার মাপটা পর্যন্ত করা হয়েছিল যে আমি আর বাঁচবো না। একটা কথা আছে, আমার মা সেদিনকে ভগবানের সামনে মাথা ঠুকে একটাই কথা বলেছিল যে ভগবান, আমার ছেলে কখনো কোনোদিন কারো খারাপ কিছু করেনি, তুমি যদি সত্যি হয়ে থাকো আমার ছেলের জীবন তুমি বাঁচাবে। তুমি যদি আজকে আমার ছেলের যদি জীবন যদি নিয়ে নাও, তা আমি মনে করবো আজকের পর থেকে যে ভগবানের থেকে সব থেকে বড় শক্তি হলো নেগেটিভিটির। তো সেই মায়ের যে মায়ের কাছে যে ভগবানের সামনে যে মাথা ঠুকার যে একটা যে ইয়ে ছিল, সেই জিনিসটার জন্য আমি আজকে হয়তো তোমার সঙ্গে কথা বলছি। আমি জানি না দাদা, আমি তোমাকে সত্যি বলছি, আমি জানি না আমি কয়দিন আর বেঁচে থাকবো। আই ডু এগ্রি, আমি তোমাকে এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে আমি বেশি দিন বেঁচতে পারবো না, কারণ আমি যদি মরি আমার ফ্যামিলির জন্য ভালো হবে। কিন্তু দাদা দেখো, এটা আমার মনের কথা, আমি জানি না আমি কতদিন বাঁচতে পারবো, কিন্তু আমি মরার আগে আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব।
তোমার সঙ্গে যে কথা বললাম না, কথা বলার পরে আমি বাড়িতে ফোন করলাম যে ওয়াইফকে ফোন করলাম যে ও কেমন আছে, কালকে তো ডিসচার্জ করে আনা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আসছি, কোনো কিছু নেই, পিছন থেকে একজন বাইক এসে মেরে দিল। মোবাইল আমার যে হাতের যে হ্যান্ডসেট আছে পুরো ডিসপ্লে পুরো ভেঙে গেল, কোনো কিছু নেই। ওটা একটা গেল। তারপরে আজকে কি হয়েছে, আমাদের অফিসের মধ্যে লিফট আছে, এবার লিফটে গেছি, আমার সেকেন্ড ফ্লোর আছে, নিচের ফ্লোরে অন্যজন আছে, সেকেন্ড ফ্লোরে 1 থেকে 2 এর মধ্যে যখন যাবে না, লিফট বন্ধ। তুমি একটা কাজ করো বিশ্বজিৎ, শোনো, তোমাকে আমি যে জিনিসপত্রগুলো পাঠাতে বলেছি পাঠাও, ঠিক আছে? আমি আগে জিনিসপত্রগুলো দেখি। তুমি বলছো না এরকম প্রাণ চলে যাবে, এইসব ব্যাপারগুলো মাথার মধ্যে এনো না, পজিটিভ রাখো। তুমি বিশ্বাস করবে না দাদা, আমার কখন হুঁশ ফিরেছে জানো? কখন? আমার তখন হুঁশ ফিরেছে, মানে এখানে কি হয়েছে বলতো, আমাদের যে বিল্ডিং এর মধ্যে আছে না, নিচের ফ্লোরে না, ওই আছে, মানে মুসলিম এর আছে, তো ওদের আজকে ঈদ হয়েছে, ঠিক আছে? তো ওদের ঈদ হয়েছে বলে আমি জানতে পেরেছি আজকে ঈদ। তো উনি যত গেছেন সেই সময় আমার হুঁশ ফিরেছে। আমি ছাদের যে রেলিং হয় না, সেই রেলিং এর উপরে দাঁড়িয়েছি, মানে এখন আমার 5 তলা একটা ছাদে আছি না, আমি মনে হচ্ছে এখন একটা ঝাঁপ দিয়ে দিই। তুমি যে বিশ্বাস না হয়, তুমি কি বলছো তুমি? হ্যাঁ সিরিয়াসলি বলছি, তুমি বিশ্বাস যদি না হয় তুমি আমাকে ভিডিও কল করো, তুমি বিশ্বাস করো, রেকর্ডিং পরে হবে। বিশ্বজিৎ শোনো, একটা কথা বলি, তুমি আগে ওখান থেকে নামো, ঠিক আছে? তুমি বিশ্বাস করবে না, আমি তোমার সঙ্গে রেলিং এর উপর দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি। শোনো, নামো ওখান থেকে, নামো নামো নামো। নেমেছো? হ্যাঁ তো নেমেছি, আমি কথা বলতে বলতে রেলিং এর উপরে উঠে গেছি। দাঁড়াও, যে কথাগুলো বলছি সেগুলো আগে মন দিয়ে শোনো, তারপরে যা করার করবে। তুমি যেখানে রয়েছো সেখান থেকে আগে নামো, নেমে তুমি একদম বাড়িতে যাও, ঘরে যাও, যাও। দাঁড়াও দাদা। দাঁড়াও না, একদম বাড়ি অব্দি যাও। আমি তো বাড়ির নিজের ছাদে গেছি। হ্যাঁ, ঘরে ঢোকো। হ্যাঁ দাদা, ঘরে ঢোকো। হ্যাঁ ঘরে চলে এসেছি। তোমার মা বাবা বা তোমার ওয়াইফ বা বাচ্চা কারোর একটার সাথে আমার কথা বলো। ঠিক আছে, দাঁড়াও। আমার তো ছেলে এখনো অত ভালোভাবে কথাই বলতে পারে। ঠিক আছে, তাহলে তোমার মা বাবা বা কারোর সাথে কথা বলো, বা বৌদি যিনি বাবা তো আমার এক্সপায়ার হয়ে গেছে। সরি ফর। তুমি তো জানোই ঘটনাটা, এখনো তো মাথার চুলও ভালো করে গাজাইনি। তুমি এই করো, কারোর একটার সাথে কথা বলো। ঠিক আছে। হ্যাঁ, যেসব মাথায় আসছে, যেসব করছো, এগুলো না মানে এনো না একদম মাথায়, ঠিক আছে? আর তোমাকে কয়েকটা জিনিস আমি একটু পাঠাতে বলেছিলাম, ওগুলো পাঠাও তো। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। খুবই উইয়ার্ড একটা ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিও ফাইটের এরকম আরও এপিসোড দেখতে শুনতে আপনাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। আপনারা কি বিশ্বজিৎকে আমাদের কৌস্তবের আড্ডা পডকাস্টে দেখতে চান? তাহলে অবশ্যই জানান সেই ব্যাপারটা। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে